আমরা শুরু করতে পারি। শুভ সকাল, সম্মানিত অতিথিবৃন্দ। আমরা আজকের আলোচনা শুরু করছি। আপনারা জানেন যে এই কোভিড বাস্তবতায় আমরা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করেই অনেকগুলো আলোচনায় আমাদের করতে হচ্ছে, অনেক কাজকর্ম আমাদের চালিয়ে যেতে হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা আজকে এই অনলাইন আলোচনায় যুক্ত হয়েছি এবং আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো যে বাজার ব্যবস্থাকে কিভাবে নারী বান্ধব করা যায়, বিশেষ করে গ্রামীণ পর্যায়ের বাজার ব্যবস্থা। আজকের আলোচনায় আয়োজক দৈনিক সমকাল এবং অ্যাকশন এইড বাংলাদেশ। আমরা আলোচনায় অনেক কিছুই শুনবো। আমি খুব বেশি বিস্তারিত শুরুতেই বলতে চাই না। আমাদের অনেক আলোচক আজকে আছেন, সবাইকেই বেশি সুযোগ দিতে চাই। সঞ্চালক হিসাবে আসলে নিজে বেশি সুযোগ নেব না। আমি শুধু আপনাদের আলোচনাকে সুতোয় বাঁধার চেষ্টা করব এবং সেই সুতো থেকে সর্বশেষ গিয়ে একটি যাতে মালা হয় সেই কাজটি করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনায় সভাপতিত্ব করছেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। ফারাহ আপা আছেন আমাদের সঙ্গে। আমরা জানি যে আজকের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জয়িতা ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আফরোজা খান। আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে আছেন জয়িতা ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর আব্দুর রউফ। আছেন মুস্তাকিম বিল্লাহ ফারুকি, এডিশনাল সেক্রেটারি, ইউনিয়ন পরিষদ অধিশাখা। গেস্ট অফ হিসেবে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে গেস্ট অফ হিসেবে আরেকজন আছেন আবু জাফর রিপন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইউনিয়ন পরিষদ অধিশাখা, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আমরা সবাইকে স্বাগত জানাই। আমরা সবাইকে আজকের আলোচনা স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আজকের আলোচনাটা আমরা কেন আয়োজন করছি, কি কারণে এই আলোচনাটি আয়োজন করলাম এবং আমরা এতগুলো লোক বিভিন্ন জায়গা থেকে মুখোমুখি অনলাইনে বসলাম, এটার একটি ধারণা উপস্থাপন করবেন ডক্টর শওকত আকবর ফকির, প্রকল্প সমন্বয়কারী MMWW প্রকল্প অ্যাকশন এইড বাংলাদেশ। ডক্টর শওকত আকবর ফকির এর একটি ধারণাপত্র উপস্থাপন করবেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, সমকালের সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক। আমরা এই আলোচনাটি আমরা আয়োজন করেছি মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন, একটি প্রকল্প যেটি অ্যাকশন এইড বাংলাদেশ বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি এমবেসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় 2015 সালের নভেম্বর থেকে আমরা বাস্তবায়ন করছি বাংলাদেশের 4টি জেলায়, গাইবান্ধা, বগুড়া, ফরিদপুর এবং পটুয়াখালী জেলায়। এই প্রকল্পটি মূলত হচ্ছে 3টি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। এই প্রকল্পের যে 3টি উদ্দেশ্যের মধ্যে একটি আছে যে বাজার ব্যবস্থায় একটা পরিবর্তন আনয়ন করা, যাতে করে নারী উদ্যোক্তারা ভালোভাবে সেই বাজারে পারফর্ম করতে পারেন। আমরা বোধহয় আমরা এই প্রজেক্টের নামকরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমরা এখানে নারী উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করছি। দ্বিতীয় যে আমাদের উদ্দেশ্যটি সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন করা, সেটা হচ্ছে যে বাজার ব্যবস্থা এবং উৎপাদন সম্পর্কিত যে বিষয় আছে সেই বিষয়ের উপর তাদেরকে দক্ষ করে গড়ে তোলা, এবং পাশাপাশি আরেকটি অবজেক্টিভ যেটি রয়েছে যে SRHR এবং নিউট্রিশন, যৌন প্রজনন, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সচেতনতা তৈরি করা আমাদের নারী উদ্যোক্তা, তাদের পরিবার এবং তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিকে এই বিষয়ের উপর সচেতনতা করে আমাদের নারী উদ্যোক্তারা যেন বাজারে যেন প্রোডাক্টিভ রোল প্লে করতে পারেন সেই ব্যবস্থাটি করা। তো এই প্রকল্পটি আমরা যে বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি, নারী উদ্যোক্তাদের মার্কেটে আসলে একটা ফেভারেবল যে কন্ডিশন বা ফেভারেবল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য সেই কাজগুলো করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের যে মার্কেট অ্যাক্টর এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে আমরা উইমেন এন্টারপ্রেনারদের লিঙ্ক করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। মার্কেট অ্যাক্টর, আউটপুট অ্যাক্টর, ইনপুট অ্যাক্টর, যাতে করে তারা সহজে সেই ইনপুটগুলো পেতে পারেন কৃষি উৎপাদন সম্পর্কিত বিষয়ে। পাশাপাশি প্রাইভেট সেক্টরের মধ্যে অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম যেগুলো আছে ঢাকায়, ইভেন সুপার শপগুলো রয়েছে, সেগুলোর সাথে যাতে করে তাদের পণ্যটা সহজে বা ভালোভাবে যাতে বাজারজাত হতে পারে সেই ব্যবস্থাটা আমরা করার ব্যবস্থা করেছি। আমরা যেটা করেছি যে এই প্রকল্পের মাধ্যমে যে স্থানীয় সরকার যে আছেন ইউনিয়ন পরিষদ, তাকে রেসপন্সিভ করা উইমেন এন্টারপ্রেনারদের প্রয়োজনের জন্য। বিশেষ করে আমরা জানি যে আমাদের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যে মার্কেট ম্যানেজমেন্ট কমিটি আছে সেই কমিটির কিন্তু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সো আমরা ইউনিয়ন পরিষদগুলোকে আমরা সেন্সিটাইজ করছি বা ইতিমধ্যেই করেছি, যেটা হচ্ছে যাতে করে যে মার্কেট ম্যানেজমেন্ট কমিটিটা একটা নারী বান্ধব কমিটিতে রূপান্তরিত হতে পারে।
পাশাপাশি আমাদের নারী উদ্যোক্তাদের তাদের ব্যবসা পরিচালনার জন্য আমরা জানি যে একটা ক্যাপিটালের প্রয়োজন হয়। সেই ক্যাপিটালটা এনশিওর করার জন্য আমরা লোকাল লেভেলে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, আদারওয়াইজ ব্যাংক, সেগুলোর সাথে আমরা লিঙ্ক করিয়ে দিয়েছি যাতে করে তারা সহজেই সেই ক্যাপিটালটার ব্যবস্থা করতে পারে। আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমরা ইতিমধ্যে যেটা অবজেক্টিভে আমরা যেটা বললাম যে নারী উদ্যোক্তাদের ক্যাপাসিটি বিল্ডিং, যেটা হচ্ছে বিজনেস এবং যে তাদের এন্টারপ্রেনারশিপ স্কিল সেটা বৃদ্ধি করার আমরা ব্যবস্থা করেছি। আমরা তাদের ক্যাপাসিটি করতে চেষ্টা করেছি যাতে তাদের লিডারশিপটা তাদের ডেভেলপ হয় এবং অর্গানাইজেশনাল যাতে ডেভেলপমেন্ট হয়, যাতে করে এই প্রজেক্ট চলে আসার পরেও যাতে একটা সাস্টেনেবিলিটি থেকে যায়। সেই উদ্দেশ্যে আমরা 30টা ইউনিয়নে কাজ করি। 30টা ইউনিয়নের নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন ইতিমধ্যে আমরা তৈরি করতে পেরেছি এবং যে নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন গুলা ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে এবং একটা ইনস্টিটিউশনালাইজেশনের দিকে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে যে আমরা নারী উদ্যোক্তাদের এরকম একটা জায়গায় নিয়ে যেতে চেষ্টা করেছি যেখান থেকে নারী উদ্যোক্তারা বিভিন্ন ধরনের প্রাইভেট এবং যে পাবলিক সেক্টর থেকে যে সেবাগুলো পাওয়ার কথা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডিপার্টমেন্ট লাইফ স্টক, রিলেভেন্ট যে গভর্নমেন্টের যে ইয়েগুলো আছে, স্টেক হোল্ডার গুলো আছে, সেখান থেকে যাতে সার্ভিসটা যাতে তারা স্মুথলি পেতে পারে সেই কারণে তাদের সাথে আমরা লিঙ্কেজ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তো মূলত এই কাজগুলো করতে গিয়ে আমরা এই প্রজেক্টের আমরা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি এবং পাশাপাশি এই কাজগুলো যাতে করে সারা বাংলাদেশে যাতে নারী উদ্যোক্তাদের ফেভারে যে নীতিমালা এবং বিধান রয়েছে সেই বিধানগুলো যেন উইমেন ফ্রেন্ডলি হয়, সেই জায়গাটাতে আমরা কাজ করার জন্য আমরা সরকারের আমরা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আমরা মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার্স এর আমরা জয়িতা ফাউন্ডেশন এবং আমরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের তাদের সঙ্গে আমরা কাজ করছি। বিশেষ করে আজকে আমাদের এখানে আমাদের স্যার আছেন ম্যানেজিং ডিরেক্টর জয়িতা ফাউন্ডেশনের। আমরা তাদের সাথে বেশ কিছু আমরা ইতিমধ্যে আমাদের কথা হয়েছে, মিটিং হয়েছে এবং আমরা যে মার্কেট অ্যাপ্রোচটা যেটা নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে যে নারী বান্ধব মার্কেট অ্যাপ্রোচ, সেটা আসলে গভর্নমেন্ট লেভেলে কিভাবে সেটাকে পাইলটিং করা যায় সেই বিষয়টা নিয়েও আমরা স্যারের সাথে কথা বলেছি এবং আশা করছি যে জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে সেই বিষয়টা গভর্নমেন্ট লেভেলেও সেটা একটা বাস্তবায়নের দিকে যাবে। তো আমি সবশেষে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা এখানে আমাদের এই রাউন্ড টেবিল ডিসকাশনে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ শাফি ভাই। ধন্যবাদ ডক্টর শওকত আকবর ফকির। আমরা শুনছিলাম যে অ্যাকশন এইড এর উদ্যোগগুলো। আমরা জানি যে এ পর্যন্ত 67টি কালেকশন পয়েন্ট নির্মাণ করা হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এবং 22টি মার্কেট শেড নির্মাণ করা হয়েছে এবং সেখান থেকে অনেক নারী উপকৃত হচ্ছেন। আমরা আসলে নারীর জয়িতা হওয়ার গল্পগুলোই কিন্তু বেশি শুনতে চাই, বেশি সামনে নিয়ে আসতে চাই। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই প্রকল্পের মাধ্যমে সুফল পেয়েছেন এরকম একজন নারী, বগুড়ার গাবতলীর নারী উদ্যোক্তা নাইস আক্তার। তিনি তার অভিজ্ঞতা বলবেন এবং কিভাবে কিভাবে উপকৃত হতে পারবেন সেই তার প্রত্যাশার কথাও বলবেন। নাইস আক্তারের কথা শুনবো আমরা বগুড়ার গাবতলী থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ নাইস আক্তার, গ্রাম চকডোর, থানা গাবতলী, জেলা বগুড়া। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় আসিয়া বাস্তবায়নে MMWW প্রকল্পের আমি একজন গ্রামীণ কৃষি নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করি। 2016 সালে আমি MMWW প্রকল্পে যোগদান করে সেখানে বিভিন্নভাবে প্রশিক্ষণ গ্রহণ করি। এই প্রশিক্ষণগুলো কাজে লাগিয়ে আমি অনেক উন্নতি করেছি। প্রতি বছরই আমি 115% জমিতে পেঁপে চাষ করি। সেখানে আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়, আমি বিক্রি করি 6 লক্ষ টাকা। আমি পূর্বে এরকম সাফল্য অর্জন করতে পারিনি। এই অ্যাকশন এইডের সহযোগিতায় আসিয়া বাস্তবায়নে MMWW প্রকল্পের মাধ্যমে আমি এই উন্নতি লাভ করেছি। বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানের সাথে তারা আমাদের যোগদান করে দিয়েছে, লিঙ্কেজ করে দিয়েছে, যার ফলে আমরা এই প্রশিক্ষণগুলো কাজে লাগাইছি। কাজে লাগানোর ফলে আমরা বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা পেয়ে যাচ্ছি। আমরা অনলাইনে ব্যবসা করে যাচ্ছি। এই ব্যবসাগুলো আমরা অনলাইনে করছি। আবাদ কোম্পানিতে ব্যবসা করেছি, ঢাকা পারমিদায় মাল দিয়েছি, তারপরে আগুড়ায় মাল দিয়েছি, তারপরে marketbangla.com, সেখানে আমরা শুকনো যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো আমরা সরবরাহ করে থাকি প্রতিনিয়ত। আমরা নারীরা এইভাবে ব্যবসা করে যাচ্ছি। আমরা বাজার কমিটিতে, বিশেষ করে হাট
কমিটিতে 2011 নীতিমালা অনুযায়ী সেখানে আমরা আহ, মানে যোগদান করেছি। এই যে অন্তর্ভুক্তি হয়েছি আমরা 2011 নীতিমালা অনুযায়ী হাট কমিটিতে, এটা আমাদের পূর্বে ছিল না। এই মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন প্রকল্পে যোগদান করে আমরা এই মানে সাফল্য অর্জন করেছি আর কি। বিভিন্নভাবে আমরা ব্যবসা করে যাচ্ছি নারীরা। তারপরে এই যে প্রাণী সম্পদ থেকে আমি হচ্ছে পুনর্দনা পেয়েছি গরুর উপরে। তারপরে সেখানে প্রশিক্ষণ পেয়েছি অ্যাকশন এইড বাংলাদেশ, আসিয়া। এছাড়াও তো আমরা অনেক জায়গায় এই যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা প্রশিক্ষণ পেয়েছি বিভিন্নভাবে। তাদের সাথেও আমাদের লিঙ্কেজ করে দেওয়া হয়েছে। আমরা কৃষি ঋণ পাইছি 4%, কৃষি ঋণ পাইছি আমরা। আবার হচ্ছে এই যে কৃষি অফিস আছে সেখান থেকে আমরা বিভিন্নভাবে প্রদর্শনী পেয়ে থাকি, সেবামূলক কাজগুলো পেয়ে থাকি। তবে আমরা আশা করি যে এই সেবামূলক কাজগুলোর পাশাপাশি আমরা যে আরো নারী উদ্যোক্তাগুলো আছি সেগুলো যে বা আমরা যে বাজারে বসবো, সেখানে আমরা নিয়মিত বাজারে বসতেছি। আমাদের গাবতলী উপজেলায় 7টি ইউনিয়নে 14টি কালেকশন পয়েন্ট, 6টি মার্কেট সেট রয়েছে। তো মার্কেট সেট গুলো আমাদের মানে সেখানে নিয়মিত নারীরা বসতেছে এবং আমরা বসতেছি, সেখানে থেকে আমরা ব্যবসা করতেছি। আঞ্চলিক বাজারগুলোতে আমরা প্রতিনিয়ত মাল দিয়ে যাচ্ছি। তারপরে এগুলো জায়গাগুলো আমাদের মানে মার্কেট সেটে জায়গাগুলো আর কি সীমিতই হয়েছে আর কি। অ্যাকশন এইড যা করেছে আমাদের জন্য, এভাবে যদি সরকার আমাদের প্রতি দৃষ্টি দেয়, আরো যদি মার্কেট সেট করে দেয়, আমার মতো অনেক নারী উদ্যোক্তা আরো সেখানে বসবে, তারা নিয়মিত ব্যবসা করবে আর কি। এছাড়া তো আমার আরো দাবি সরকারের কাছে যে এই যে মানে ঋণ দেওয়া হয় যে সেখানে নারীরা হয়রানি হয় মানে ঋণ নিতে গেলে তারা বলে কি যে জমির দলিল দিতে হবে। নারীদের তো সাধারণত সব নারীরই জমি থাকে না, তারা জমির দলিল দিতে পারে না আর কি। এই জন্য তাদেরকে হয়রানি করা হয় এবং ঋণ থেকে বঞ্চিত করা হয়। আমি নাইজ আক্তার, আমি ঋণ পাইছি, আমারও একটু হয়রানি হয়েছে আর কি, তারপরও আমি ঋণটা আর কি পাইছি। আবার বিভিন্নভাবে আমরা মানে আইনের এই যে সহায়তাগুলো যে আছে সেখান থেকে আমরা সরকারের কাছে আশা করি সেই নারীদের প্রতি যে আইনের ব্যবস্থাটা, তার যে নিরাপত্তার ব্যবস্থাটা এখানে সরকার আমাদের করবে, এটা আমাদের প্রত্যাশা। তারপরে সারা বাংলাদেশে এরকম ওই যে প্রজেক্ট গুলো যদি থাকে অ্যাকশন এইডের মতো, যারা আমাদের জন্য এই যে গ্রামীণ নারী আমরা অসহায় অবহেলায় থাকতাম, তাদেরকে তুলে নিয়ে আসে সে তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের হাইলাইট করেছে। এই যে আমরা এখন যে সাফল্য অর্জন করেছি, আমি প্রতি বছরই 115% জমিতে পেঁপে চাষ করি। সেখানে আমার খরচ হয় 1.5 লক্ষ টাকা, বিক্রি করে আমি 6 থেকে 7 লক্ষ টাকা বিক্রি করি। আমি আবারও করেছি মানে 2020 সালে আমার কথা, তারপরে 2021-এও আমি পেঁপে লাগাইছি। এর পাশাপাশি আমি এই যে পটল আছে, আরো আদার্স যে ফসলগুলো আছে, আমি 10 থেকে 12 বিঘা মাটিতে আমি এই সবজিগুলো চাষ করে থাকি। গরু মোটা তাজাকরণের বিষয়ে প্রশিক্ষণ পেয়েছি, সেই গরু মোটা তাজাকরণ করে আমি বাজারে বিক্রি করি। তারপরে আমার দেশি মুরগি থাকে, 1 থেকে 150 আমার দেশি মুরগি থাকে, সেই দেশি মুরগির ডিমগুলো আমি সরবরাহ করে থাকি। তারপরে মুরগি বিক্রি করে থাকি। এইভাবে আমার হচ্ছে সাফল্য অর্জন করেছি আমি। এই জন্য আমাকে অনেক মানে ইয়ে থেকে আর কি হাইলাইট করেছে আমাকে। আমি নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ করেছি। তবে আমার সর্বশেষ কথা হচ্ছে কি যে আমি যে নারী উদ্যোক্তা নাইজ আক্তার, আমার মতো যেন আমার শত শত নারী উদ্যোক্তা তৈরি হয়। তারা যেন সারা বাংলাদেশে এরকম আমার মতো ব্যবসা করতে পারে, নারী উদ্যোক্তা তৈরি হতে পারে। তারপরে তাদেরকে ঋণ দিয়ে বিভিন্নভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে উপকৃত করবেন। তারপরে আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন তারা নারীদের প্রতি একটু দৃষ্টি দিবেন। তাহলে আমাদের নারীরা অসহায় থাকবে না, কারো প্রতি হচ্ছে বোঝা হয়ে থাকবে না। তারা ব্যবসা করে যাবে, তাদের নিজের পায়ের উপর তারা নিজে নির্ভর করে চলবে। এভাবে নারীর নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে আমার মনে হয়। তারপরে সারা বাংলাদেশে এই যে অ্যাকশন এইড যে কাজ করে গেছে আমাদের জন্য, এটা তো আমাদের বড় পাওয়া। আমরা তো আগে এরকম ছিলাম না। আমরা ছিলাম হচ্ছে ঘরের কোণে ছিলাম, কোনো কথা বলতে পারতাম না। আজকে আমি অনলাইনে কথা বলতেছি আপনাদের সঙ্গে, এটা আমাদের বড় পাওয়া। অ্যাকশন এইডের জন্যই আমার হয়েছে আর কি এরকম। তো সারা বাংলাদেশে আমার মতো শত শত নারী উদ্যোক্তা তৈরি হোক, এটা আমাদের প্রত্যাশা। আমাদের প্রতি যেন সরকার দৃষ্টি আকর্ষণটা ভালো দেয় আর কি,
তাহলে আমরা এই যে মানে ব্যবসা করতেছি, চলতেছি, নিজেই টাকা উপার্জন করতেছি। তাহলে এইভাবে আমরা চলতে থাকবো। আমাদের এই চলার গতিটা যেন থেমে না যায় কখনো। অ্যাকশন এইড তো আমাদের সঙ্গে সারা জীবন থাকবে না। ওনারা তো একসময় চলেই যাবে। তারপরে সরকার যদি আমাদের এভাবে অব্যাহত রাখে, এবার এই চলমান আমরা থাকতে পারি, যদি সহযোগিতা করে, তাহলে আমি আশা করি যে আমাদের মতো বড় মানে অনেক শত, শত নারী উদ্যোক্তা তৈরি হবে আরকি। এই বলে আমি ধন্যবাদ আপা, আমার আপনার কথাগুলো আমি মোটামুটি এখানে শেষ করছি। জি ধন্যবাদ সবাইকে আপনাকে সালাম, আপনাকে আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে সর্বশেষ কথাটি বলেছেন যে আপনার মতো আরো অনেক নারী উদ্যোক্তা দেশে তৈরি হোক, আমরাও সেটা চাই। এবং আজকের আলোচনার মূল বিষয় মানে মূল উদ্দেশ্য বোধহয় সেটাই যে আমরা এই নারীর জন্য এই বাজার ব্যবস্থাটা আরো নারী বান্ধব করতে চাই এবং নারী উদ্যোক্তা সারা দেশে ছড়িয়ে পড়ুক, সেটাই আমরা চাই। তো আমাদের আলোচনায় আমার কাছে যে সিরিয়ালটি ছিল সেটা একটু ব্রেক করব। আমাদের দুজন আলোচক একটু পরে এসে জয়েন করবেন। সমীকা স্যার এর আগেই আমাদের সভাপতির কাছে অনুমতি নিয়ে গিয়েছেন, অন্য একটি অনুষ্ঠানে আছেন। আমি জেসমুল হাসানও বোধহয় এই মুহূর্তে আমাদের সঙ্গে নাই। আছেন জেসমুল হাসান? বোধহয় এই মুহূর্তে আমাদের সঙ্গে নাই। আমি একটু পরের বক্তায় চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন শারমিন ইসলাম, জেন্ডার অ্যানালিস্ট, ইউএনডিপি। নারী উদ্যোক্তাদের উন্নয়নে, এই যে উন্নয়ন হচ্ছে নারীদের, এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আসলে কিভাবে হবে সেই বিষয়ে একটু কথা শুনতে চাই। শারমিন ইসলাম, জেন্ডার অ্যানালিস্ট, ইউএনডিপি। ধন্যবাদ। প্রশ্নটা যদি আরেকবার বলেন প্লিজ। নারীর ক্ষমতায়নে কিভাবে কাজে লাগতে পারে এই যে নারী উদ্যোক্তা আমরা তৈরি করছি? দেখুন, আসলে অবশ্যই নারী উদ্যোক্তাদের মূল অবজেক্টিভটা আসলে কি, কেন, মানে অবশ্যই তাদের ইনক্লুশন, আমাদের যে ইকোনমি সেখানে তাদের যে ইনক্লুশন, not only to benefit them but also to benefit the overall economy of the country, right? সো সেটার মধ্যে দিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য মূলত আসলে আমরা নারী উদ্যোক্তা তৈরির কথা বলছি বেশি বেশি করে। কারণ আপনারা জানেন যে আসলে আমাদের এমনিতেও এই সময়টাতে একটা অনেক বড় সংখ্যক আসলে নারী পুরুষ উভয়ই আনএমপ্লয়েড আছেন, বিশেষ করে ইউথদের মধ্যে, ইয়াং জেনারেশনের যারা আছেন তাদের মধ্যে একটা বড় সংখ্যক নরনারী আসলে আনএমপ্লয়েড আছেন। সুতরাং সেখানে উদ্যোক্তা তৈরি করাটা অবশ্যই খুব দরকার আমাদের ইকোনমিকে সচল রাখার জন্য। তবে এই কোভিড এর সময়টাতে কিন্তু এসে আমরা আরো দেখেছি যে আসলে আরো বড় ধরনের জব লস আসলে হয়েছে। শুধুমাত্র জব লস না, উদ্যোক্তাদের দিকেও যদি তাকাই তাহলে আমরা দেখবো যে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু প্রচুর অনেক বিজনেস কিন্তু সার্ভাইভ করতে পারেনি। তো আপনারা আসলে অ্যাকশন এইড যে উদ্যোগের কথাটা বলছিলেন, আমি শুনছিলাম যে আসলে এটা একটা চমৎকার উদ্যোগ। আমার মনে হয় যে নারীকে, এই যে আপনি এম্পাওয়ারমেন্টের কথা বলছিলেন, তো এইখানেও কিন্তু নানান ধরনের স্ট্রাকচারাল ব্যারিয়ার্স আছে। তার মধ্যে একটা অন্যতম, যদি আমি জেন্ডার পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে যেমন আমাদের সোশ্যাল নর্মস শুরুতেই, কারণ বাজার যখন আমরা কথাটা বলি এবং সেটার সাথে যখন নারীকে সম্পৃক্ত করি তখনই একটা নেগেটিভ একটা মানে ধারণা আসলে আমরা পোষণ করি যে নারীর সাথে বাজারের আসলে খুব একটা সম্পর্ক থাকা উচিত নয়, বা ঠিক ওটাকে আমরা একসাথে করে দেখি না। তো বাজারকে কি করে উইমেন ফ্রেন্ডলি করতে হবে সেই জায়গাটাতে অ্যাকশন এইড কাজ করেছে এবং দে হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট সাম প্রবলেমস, যেমন আসলে বাজারে নারীর জন্য যে পরিবেশ থাকাটা জরুরি। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, অন্যরা কি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে যে বোধহয় শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। শারমিন আপার লাইনটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে আবার তার কাছে আসবো। আহ, এই এই সমস্যাগুলো কিন্তু অনলাইনে হচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে, এই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক। আমি নাইস আক্তারের বক্তব্যের মানে আলোকে আমি বলবো যে জাহিদুল ইসলামকে একটু কথা বলার জন্য, এই যে নারীদেরকে আরো সহযোগিতা কিভাবে আপনারা করছেন না কৃষি বিপণন অধিদপ্তর থেকে এই নারী উদ্যোক্তাদের কিভাবে সহযোগিতা করতে পারেন। জাহিদুল ইসলামের সংযোগ কি বিচ্ছিন্ন আছে কিনা আমি বুঝতে পারছি না। আছে, উনি আছেন।
আনমিউট করে কথা ওনাকে আনমিউট করে, জাহিদুল ইসলাম আপনি আনমিউট করে কথা বলেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। জাহিদ ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করে কথা বলতে পারবেন কাইন্ডলি? আমার মনে হয় ওনার লাইনটা তো কোনো অসুবিধা হচ্ছে, আমরা পরবর্তী বক্তব্যে চলে যাই। আমাদের সঙ্গে আছেন ওসমান হারুনি, তিনি সিনিয়র পলিসি অ্যাডভাইজার খাদ্য ও পুষ্টি নেদারল্যান্ডস। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ইন্টারনেট কানেকশনটা খুবই স্লো, আপনি কাইন্ডলি একটা ফাস্ট ইন্টারনেট কানেকশন নিয়ে তারপরে যোগ দেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ইন্টারনেট কানেকশনটা একটু পোর আছে, যার কারণে আমরা আসলে পুরো শুনতে পাচ্ছি না, আপনার ভেঙে ভেঙে যাচ্ছে আপনার কথাবার্তা, এবং আপনি নিশ্চয়ই আমাদের কথা বোধহয় শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছি না আমরা। আপনি হারুনিকে আমন্ত্রণ জানাবার আগে আমি একটু বলতে চাই যে জি আপা বলেন। জি, চিন্তা ভাবনা বা উদ্যোগ তো মানুষের থাকেই, চেষ্টা থাকে, এবং আমরা সারাক্ষণই যেহেতু জনগোষ্ঠীর সঙ্গে কাজ করি, একেবারে প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করি, কিন্তু যদি অর্থায়ন না থাকে বা আমাদের প্রতি বিশ্বাসটা না থাকে, সেই কাজটাকে ধরে রাখা কিন্তু খুব কঠিন। তো অবশ্যই হারুনি বলবে, তার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের নেদারল্যান্ড এমবাসি, তাদের আমাদের প্রতি যে আস্থাটা ছিল, 5 বছর কিন্তু দীর্ঘমেয়াদী একটা সময়, যেখানে একটা প্রকল্পকে সহযোগিতা করে যাওয়া এবং প্রকল্পের সুযোগ সুবিধা তো থাকেই। আমরা 2020 আর 21 তো কোভিডের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও ওনারা আমাদের পাশে ছিলেন, এবং এই আস্থাটার কারণে, এই বিনিয়োগটার কারণে, আমার বলার উদ্দেশ্য হলো যে অনেক সময় আমরা প্রজেক্ট করি, প্রজেক্ট ছেড়ে দিয়ে চলে যাই, কিন্তু এই 5 বছর করা মানে কিন্তু একটা ফল পাওয়া যায়। তো আমি হারুনির মাধ্যমে দ্য এমবাসি অফ নেদারল্যান্ডসকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ আপা। আসলে আমরাও ধন্যবাদ জানাই হারুনি সাহেবকে এবং নেদারল্যান্ডস দূতাবাসকে। আমরা চাই যে এই যে কোভিড বাস্তবতা পরিস্থিতি মাথায় রেখেও কিভাবে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি, নেদারল্যান্ডস দূতাবাস কি ভাবছে, সেই ভাবনাগুলোই একটু আসলে শুনতে চাই ওসমান হারুনি সাহেবের কাছ থেকে। ধন্যবাদ জনাব শফি আহমেদ, শফি ভাই। আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী অন্যান্য সুধীগণ, সবাইকে গুড মর্নিং এবং নেদারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে যদি একটু আলোকপাত করি, আমরা MMW প্রজেক্টটা কি নিয়ে কাজ করছে সেই হিসেবে, কৃষি বাংলাদেশের জিডিপিতে প্রায় 15% কন্ট্রিবিউট করে, এবং এই কৃষির যদি আমরা শ্রমবাজার দেখি, শ্রমবাজারের প্রায় 40% কৃষির সাথে জড়িত। এই শ্রমের ভিতরে 70% কিন্তু আবার নারী। তো সেই ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিতে নারীদের অবদান অনেক অনস্বীকার্য। তাদের সক্ষমতা অনেকভাবে বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন NGO, বিভিন্ন প্রকল্প প্রতিনিয়তই তাদের সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করেছে, এবং তারা সক্ষমতা তাদের বৃদ্ধি হয়েছে, এবং তারা বিভিন্ন ধরনের আয়মূলক কাজের সাথে জড়িত হয়েছে। সেই আয়মূলক কাজগুলি যদি আমরা দেখি, সেটা বিভিন্ন ধরনের শুধুমাত্র সুই সুতার কাজ না বা হস্তশিল্পের কাজ না, তারা কিন্তু বিভিন্ন ধরনের কৃষি পণ্য নিয়েও কাজ করে, হাঁস মুরগি পালন থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি উৎপাদন, এগুলির সাথে জড়িত। এবং একজন ক্ষুদ্র আয়ের থেকে শুরু করে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি দেখি, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বৃহৎ উদ্যোক্তা হওয়ার বা তাদের গ্রোথ, সেটা কিন্তু আশানুরূপ না। তার অন্যতম কারণ কিন্তু বাজার ব্যবস্থাপনাটা। বাজারে তাদের অভিজ্ঞতাটা সীমিত রয়ে গেছে, তারা একটা সীমিত গণ্ডির ভিতরে রয়ে গেছে। তারা যে ধরনের আয়মূলক কাজ করে, তার থেকে যদি তাদেরকে আরো বের করে আনার জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু তাকে আরো সুযোগ দিতে হবে। এবং বাজার ব্যবস্থার ভিতরে তারা যদি ভালো বাজার পেয়ে থাকে, ভালো দাম পেয়ে থাকে, তাহলে কিন্তু তারা আরো উদ্যোগ নিয়ে কাজে সামনে আগে যাবে, আরো বৃহৎ ইনভেস্টমেন্টের দিকে অগ্রসর হবে। কিন্তু বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজার ব্যবস্থা ঠিক না থাকে, বাজারের
অভিজ্ঞতা যদি না থাকে, সঠিক মূল্য যদি না পায়, বড় বড় ইন্ডাস্ট্রিও তারাও কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তো বাংলাদেশে যে সেই প্রেক্ষাপটে আমরা নেদারল্যান্ড এম্বাসি থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে ঠিক আছে, এই নারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে কিভাবে বাজারে অভিজ্ঞতা সৃষ্টি করা যায়। তো প্রকল্প অনেকগুলি কাজ করেছে, তার ভিতরে অনেকগুলি সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে তারা অনেকগুলি ডেমনস্ট্রেশন করেছে, অনেকগুলি সাকসেসফুল স্টোরি তারা তৈরি করেছে। তার ভিতরে অন্যতম হলো বিভিন্ন বাজার, যে হাট বাজার যেগুলি আছে সেখানে একটা নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করা, তাদের জন্য আলাদা শেড তৈরি করা, তাদের উপযোগী করে সেখানে টয়লেট ফ্যাসিলিটি তৈরি করা, ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করা, এগুলি যখন তৈরি করেছে সেখানে কিন্তু নারীদের জন্য একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে, নারীরা সেখানে গিয়ে বসতে পারছে, বিক্রি করতে পারছে। এবং নারী উদ্যোক্তারা আবার নারী বিক্রেতারা নারী উদ্যোক্তার সাথে জড়িত ছিল। আরেকটা কাজ করেছে যেটা এই প্রকল্পে, বাজার কমিটিগুলি সাধারণত পুরুষ ডমিনেটেড, যদিও যে সার্কুলার আছে, যে নীতিমালা আছে, সেই নীতিমালায় নারীদের অংশগ্রহণের কথা বলা আছে, কিন্তু বাস্তব পক্ষে সেটা কিন্তু সেরকম প্র্যাকটিক্যালি দেখা যায় না। কিন্তু এই প্রকল্প নারীদের এই বিভিন্ন কমিটিগুলিতে নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করেছে। নারীদের অংশগ্রহণ যখন নিশ্চিত করেছে তখনই দেখা যাচ্ছে যে তাদের জন্য পরিবেশটা তৈরি হওয়ার জন্য একটা আরো সুন্দর পরিবেশ উন্মুক্ত হয়েছে। তো এইটা ছাড়াও যেটা করছে, এই যারা নারী উদ্যোক্তারা বিভিন্ন কৃষি পণ্যের সাথে জড়িত, কৃষি উৎপাদনের সাথে জড়িত, তাদেরকে সংগঠিত করে একটা গ্রুপ অফ নারীর জন্য, তাদের জন্য একটা ক্লাস্টার বা তাদেরকে ক্লাস্টার করে যেটা করেছে যে একটা কালেকশন পয়েন্ট তৈরি করেছে, এগ্রিগেশন সেন্টার করেছে, সকল নারী উদ্যোক্তা সেখানে তাদের প্রোডাক্ট গুলি জড়ো করেছে। সেখান থেকে বিভিন্ন মার্কেটের যে অ্যাক্টর আছে, আড়তদার আছে বা সংগ্রহকারী আছে, তাদের সাথে লিঙ্ক করেছে। লিঙ্ক করার ফলে তারা সহজে সেখান থেকে বিক্রি করতে পেরেছে। আবার এই কোভিড সিচুয়েশনের ভিতরে দেখা যাচ্ছে যে বিভিন্ন নারী উদ্যোক্তার সাথে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে জড়িত করেছে। এই জড়িত করার ফলে যেটা হয়েছে এই কোভিড সিচুয়েশনেও তারা কিন্তু প্রতিনিয়ত উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত ছিল এবং আয় করতে পেরেছিল। এবং যারা জড়িত হয়েছে পেরেছে তারা কিন্তু আরো উদ্যোগ নিয়ে আগে আসছে, তারা আরো উৎসাহিত হয়েছে এবং তারা এই পর্যন্ত সেগুলি ধরে রেখেছে। কিন্তু এই পরিস্থিতি কিন্তু সবখানে সমান না, অনেক জায়গায় কিন্তু বাজার ব্যবস্থায় একটু বিরতি হয়েছে, অনেকেই ডিস্টার্ব হয়েছে এই লকডাউন সিচুয়েশনের কারণে। আমি যদি দেখি, আমি একটু আজকে আলোচনার একটা অন্যতম উদ্দেশ্য হলো জয়িতা ফাউন্ডেশনকে এখানে ইনভলভ করা। জয়িতা ফাউন্ডেশনের যে স্কোপ সুযোগ আছে, জয়িতা ফাউন্ডেশন কিন্তু যেই উদ্যোক্তা, যে একটা ভালো উদ্যোগ নারীদের ক্ষমতায়নের জন্য, নারীদেরকে বাজার ব্যবস্থায় অভিজ্ঞতা সৃষ্টির জন্য, কিন্তু তাদের প্রোডাক্ট গুলি কিন্তু সীমিত। তারা কিন্তু কৃষি পণ্যের দিকে সেভাবে নজর দেয়নি। গ্রামীণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা যারা আছে, তারা যে শুধুমাত্র সুই সুতো নিয়ে কাজ করে, হস্তশিল্প নিয়ে কাজ করে তা না, তারা কিন্তু ব্যাপকভাবে কাজ করে। এবং সেই জয়িতাকে এইগুলিকে নজর দেওয়া উচিত। এবং তাদের যে ব্যক্তি, তারা এখনো যেটা আছে আরবান বেজ, অনেকটা আরবান বেজে আছে, তাদেরকে গ্রামীণ নারীদের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায় সেটা চিন্তা করা উচিত। এবং এটা উপজেলা লেভেলে কিভাবে জয়িতাকে বিস্তৃত করা যায়, জেলা পর্যায়ে আরো কিভাবে বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা যায়, এবং গ্রামীণ উদ্যোক্তাদের সাথে কিভাবে, নারী উদ্যোক্তাদেরকে কিভাবে জয়েন করা যায় সেভাবে আরো চিন্তা করা উচিত। এবং অ্যাকশন এডের যে মডেলটা তৈরি করেছে, যে বিভিন্ন কালেকশন সেন্টার তৈরি করা, এই কালেকশন সেন্টারের মাধ্যমে সব প্রোডাক্টগুলি জড়ো করা এবং সেখান থেকে প্রোডাক্টগুলিকে নিয়ে এসে বাজারজাতে সহায়তা করা। জয়িতা ফাউন্ডেশন এটাকে দেখতে পারে। এবং জয়িতা ফাউন্ডেশনকে আমি রিকোয়েস্ট করব যে এই নারীদেরকে আরো কিভাবে ব্যাপকভাবে সম্পৃক্ত করা যায় এবং তাদের অন্যান্য প্রোডাক্টগুলি, তাদের প্রোডাক্টের বিস্তৃত অনেক প্রোডাক্ট আছে, আমার জানা মতে প্রায় 130 ধরনের আইজিএ তে তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির সাথে তারা জড়িত। তো সেটাকে আরো বিস্তৃত করা এবং তাদের সেই প্রোডাক্টগুলিকে নিয়ে এসে আরো তাদেরকে বাজারজাতে সহায়তা করা। আর আপা যে কথাটা বলেছেন, বিভিন্ন ফারাহ আপা যে কথাটা বলেছেন যে নেদারল্যান্ড এম্বাসির যে ভাবনা, আমরা গত 6 বছর ধরে এই প্রকল্পকে সহায়তা করছি, আমরা আর অন্যান্য উদ্যোক্তাকে সহায়তা করছি। আমরা এটা সারা জীবন কোনো প্রকল্পকে সহায়তা করা যাবে না, তাদেরকে যে উদ্যোগ আছে সেটাকে কিভাবে আরো সাস্টেনেবল করা যায় সেই চিন্তাই করা যাচ্ছে। তো আমরা নারীদের উদ্যোগের সাথে জড়িত আছি এবং ভবিষ্যতে থাকবো। প্রকল্প
হয়তো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা সহায়তা করে থাকি। আমরা আরো বিভিন্ন রাষ্ট্রীয় পলিসি লেভেলও যদি প্রয়োজন হয় সেখানেও আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। আমরা কৃষি বিষয়ক এবং বিভিন্ন উদ্যোগের সাথে নেদারল্যান্ড এমবাসি সহায়তা আছে। আমরা এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের পলিসি একটু পরিবর্তন হয়েছে হয়তো। আমরা মোর সরকারের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং তাদেরকে এই বিভিন্ন কৃষি উদ্যোগের সাথে কৃষির উন্নয়নের সাথে জড়িত করতে চাই। তো আমি আশা করব ভবিষ্যতেও আমরা কাজ করব, কিন্তু আমি এখানে সবচেয়ে বড় ভূমিকা চাই মন্ত্রণালয়ের, এই আইনগুলিকে আরো একটু শক্তিশালী করা, নারী বান্ধব একটা মার্কেট পরিবেশ যাতে থাকে গ্রামীণ মার্কেটগুলিতে, সেটাকে সারা বাংলাদেশে নিশ্চিত করা। আর জয়িতা ফাউন্ডেশনে আরো একটু এগিয়ে আসবে এবং এই উদ্যোগগুলিকে সহায়তা করবে, আমি এটা প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব ওসমান হারুনি। আমরাও চাই, আমাদের সঙ্গে কিন্তু আছেন জয়িতা ফাউন্ডেশনের এমডি এবং জয়িতা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই তারা কথা বলবেন, তাদের কথা আমরা শেষ দিকে শুনবো। এবং আমরাও চাই যে জয়িতা ফাউন্ডেশন এই গ্রামীণ নারী উদ্যোক্তাদের সামনে নিয়ে আসার জন্য আরো কিছু পদক্ষেপ গ্রহণ করুক। আমি একটু অন্য নতুন আলোচকের কাছে যাওয়ার আগে আবার একটু ফিরতে চাই শারমিন ইসলামের কাছে, জেন্ডার অ্যানালিস্ট। তিনি আমাদের সঙ্গে ছিলেন, কথা বলছিলেন, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি আরো 2-3 মিনিট তাকে দিতে চাই, আপা যদি একটু আপনার কথাগুলো শেষ করেন। শারমিন ইসলাম। ধন্যবাদ। আসলে হ্যাঁ, আমি দুঃখিত যে মাঝখানে আসলে ইন্টারনেট কানেকশন একটু সমস্যা হয়েছিল। তো এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আসলে আমাকে প্রশ্নটা করেছিলেন যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কেন উদ্যোক্তা তৈরি করাটা আসলে জরুরি। তো যদি ক্ষমতায়নের কথা বলি তাহলে আসলেও যে অ্যাক্সেস টু রিসোর্সের কথা আমরা যখন বলি বা ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কথা বলি, সেটা কিন্তু আমরা প্রি কন্ডিশন হিসেবে দেখি। সো এখানে অনেকগুলো বিষয় আছে, নট অনলি অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, হিউম্যান রিসোর্স যদি বলি, সোশ্যাল রিসোর্সেস যদি বলি, যেমন মার্কেটে যদি অ্যাক্সেসের কথা বলেন তাহলে দ্যাট অলসো ইনক্লুডস লট অফ নেটওয়ার্কিং অ্যান্ড মানে মার্কেটের সাথে তার যে যোগাযোগ। তারপর আপনারা বলছিলেন যে বাজার কমিটিতে আসলে নারীর অ্যাক্সেস নেই, সেই জায়গাগুলোকেও কিন্তু এনশিওর করাটা জরুরি। সুতরাং ক্ষমতায়নের কথা যদি বলি, অবশ্যই নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি করাটা অত্যন্ত জরুরি, কোনো সন্দেহ নেই তাতে। তবে আমি আরো কিছু বিষয় যেটা বলছিলাম যে আসলে আমাদের স্ট্রাকচারাল যে ব্যারিয়ার্স গুলো, সেখানে এটা খুব ভালো যে আপনারা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সাথে কাজ করেছেন, কারণ আমরাও আরেকটি প্রকল্পের আওতায় কাজ করছিলাম এবং এখন আবার ডাচ এম্বাসির সাথেই আমরা আরেকটি কাজ করছি, আমরা প্রজেক্টটিকে বলছি উইং। তো সেখানেও কিন্তু আমরা লোকাল গভর্নমেন্টকে উই আর ট্রাইং টু সেন্সিটাইজ, যাতে তাদের যে বাৎসরিক যে বাজেট আছে সেটা যেন জেন্ডার রেসপন্সিভ ম্যানারে করা হয়, যে বাজেট এবং প্ল্যানিং। হ্যাঁ, তো সেইখানেও কিন্তু অনেক বিষয় আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচারের কথাই যদি ধরি, তাহলে যেই এলাকার কথা আমি বলছি সেখানকার যানবাহন উইমেন ফ্রেন্ডলি কিনা, সে যেখান দিয়ে যাবে আসবে সেখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা আছে কিনা, যদি সন্ধ্যা হয়ে যায় বাজার থেকে ফিরতে। সো অনেকগুলো ছোট ছোট বিষয় কিন্তু ভাবাটা খুব জরুরি। তো আরেকটা বিষয়, যেহেতু সময় খুব কম, আপনি বলছিলেন 2-3 মিনিট আমাকে বলছিলেন এর মধ্যে শেষ করতে, তো আমি আরেকটা বিষয় যেটা এমফাসিস দিব, যে এখন কিন্তু শুধুমাত্র যে বাজারের কথা আমরা বলছি সেখান থেকে আরেকটু বের হয়ে এসে যদি আমরা ই কমার্সের দিকে যাই, যে আমাদের অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম যদি আমরা তৈরি করতে পারি নারী উদ্যোক্তাদের জন্য, সেটাও কিন্তু একটা বড় মানে শিক্ষণীয় বিষয়, যেটা আমরা শিখেছি কোভিড এর মধ্যে, যে কি করে আমরা যে খানিকটা প্রস্তুত ছিলাম, হ্যাঁ, যে এই যে ডিজিটাইজেশনের কথা আমরা বলি, সেটা কিন্তু আমাদেরকে নানানভাবে হেল্প করেছে। সো একটা মানে হয়তো আমরা উই আর দ্য প্রিভিলেজড পিপল, যারা হয়তো ঘরে বসেই মোবাইলেই নানান ধরনের ট্রানজাকশন করেছি, আমরা নানান ধরনের প্রোডাক্ট অর্ডার করেছি, হয়তো সেটা সবার জন্য সম্ভব হয়নি। কিন্তু নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে আমি বলবো যে এতগুলো উদ্যোগ যে বন্ধ হয়ে যেতে হলো, সেইটা কিন্তু বন্ধ হয়ে যেত না যদি আমরাও রেডি থাকতাম উইথ দিস কাইন্ড অফ বিজনেস প্ল্যাটফর্ম, অনলাইন বিজনেস। নারী অনেকেই এখানে ইনভলভ আছে, কিন্তু আমি যদি প্রান্তিক নারীদের কথা বলি তাহলে কিন্তু তাদের এই জায়গাটাতে অ্যাক্সেস এখনো অনেক সীমিত। সো সেইখানটাতে অনেক আসলে কাজ করবার আছে। আমরা দেখেছি যে, যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, ইভেন মানে একটা তো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে আসা, কিন্তু তারও আগে যদি দেখি তাহলে নারীর কি আসলে যে ধরনের স্মার্ট ডিভাইস গুলোতে অ্যাক্সেস থাকা দরকার সেটা আছে কিনা, যে তারা যে অনলাইনে বিজনেসটা করবে সেই বিষয়গুলো এনশিওর করার। সো এখানে আসলে অনেকগুলো ছোটখাটো বিষয় কানেক্টেড আছে। তো আবার যদি ব্রডার লেভেল আরেকটু, যেহেতু এখানে গভর্নমেন্ট অফিসিয়ালরা আছেন, তো সেই জায়গাতে আমি বলবো যে আরেকটু বড় জায়গায় যদি যাই, যেমন নারীকে আসলে কৃষক হিসেবেই অনেক সময় আমরা অ্যাকনলেজ করতে চাই না, যে নারীও যে কৃষক। সুতরাং সেখানেও
যে আসলে যে ধরনের প্রণোদনা প্যাকেজেস আছে, হয়তো কৃষি ক্ষেত্রে প্রণোদনা আছে, কিন্তু সেখানে নারীর জন্য যদি আলাদা করে যেমন এসএমইদের জন্য যেভাবে রাখা আছে সেই ধরনের ব্যবস্থাও যদি করা যেত তাহলে মোর উইমেন্স অ্যাক্সেস কুড বি এনশিওরড। সো খুব খুব অল্প কথায় যদি র্যাপ আপ করি তাহলে আমার মনে হয় যে নারী উদ্যোক্তাদের শুধু তৈরি করলেই হবে না, তাদেরকে আসলে প্রিপেয়ার করা, এই যে কম্পিটিটিভ যে মার্কেট আছে সেখানে সেই মার্কেটে যদি তাদেরকে টিকে থাকতে হয় তাহলে কিন্তু তাদেরকেও নতুন নতুন টেকনোলজির সাথে ডিজিটাইজেশনের সাথে তাল মিলিয়ে তাদেরকেও যদি চলতে হয় তাহলে সেই জায়গাটাতে আমরা নারীকে ইকুইপড করছি কিনা সেটাও কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং ইনভাইট করার জন্য এখানে। ধন্যবাদ আপনাকে। এবার আমি আলোচনা আহ্বান জানাচ্ছি দিলরুবা হায়দার, প্রোগ্রাম স্পেশালিস্ট ইউএন উইমেন, বাংলাদেশ কান্ট্রি অফিস। দিলরুবা হায়দার, একটু বলেন, এই যে নারী উদ্যোক্তা আমরা তৈরি করছি, নারীদের জন্য বাজার তৈরি হচ্ছে, একই সঙ্গে কিন্তু আমরা পরিবেশের কথা বলি, পরিবেশ উন্নয়নের কথা বলি, জলবায়ু পরিবর্তনে নারীর মানে কৃষি নারীদের ভূমিকার কথা বলি, এই পুরো বিষয়টাকে একটু যদি আপনি আমাদেরকে বলেন। প্রথম কথা যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং সাচ আ গুড ইভেন্ট। কারণ এতক্ষণ এর আগের যারা বক্তারা ছিলেন তাদের বক্তব্য থেকে বেরিয়ে এসেছে কেন আমরা নারী উদ্যোক্তাকে নিয়ে কাজ করব কিংবা করছি এবং জরুরি কেন এটা বিষয়টি, এবং এটার সাথে এই কেনর প্রশ্নের উত্তরের সাথেই যুক্ত আসলে ক্লাইমেট চেঞ্জ বিষয়টি, জলবায়ু পরিবর্তনের বিষয়টি, এবং এই মুহূর্তে যে আমরা দুর্যোগের মধ্যে এই প্যান্ডেমিক কারণে কিন্তু দেখছি যে অনেক মানুষ কাজ হারিয়ে যাচ্ছে, কাজ হারিয়ে যাচ্ছে, তারা কিন্তু এবং গ্রামে গিয়ে অনেক মানুষকে আমরা দেখছি সাথে যুক্ত কৃষিকাজ থাকলে নিজের মতো করে একটুখানি সবজি চাষ করে জীবন ধারণের চেষ্টা করছে। সো এগ্রিকালচারের সাথে মানুষ যুক্ত হবার, নতুন করে যুক্ত হবার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে এই উদ্যোক্তা মানে উদ্যোক্তার বিষয়টি, নারী উদ্যোক্তার বিষয়টিকে যদি আমরা দেখবার চেষ্টা করি, একটু আগে যে আমরা নাইজা আক্তারের কথা শুনলাম, ওনার কথা শুনে তো আমি ভীষণভাবে অনুপ্রাণিত যে উনি এত ভালো কাজ করেছেন। সেই মানে 1.5 লক্ষ টাকার পেঁপে চাষ করে 6 লক্ষ টাকার উনি ইনকাম করেছেন এবং মানে অনলাইন বিজনেস করছেন, অনলাইন প্ল্যাটফর্ম গুলোর সাথে যুক্ত হয়েছেন। এটা খুবই আশার বিষয়। এক জায়গায় কিন্তু উনি হচ্ছেন বগুড়াতে। বগুড়া যদিও বা অনেক বেশি বন্যা দুর্গত হয় অনেক সময়ই, কিন্তু যে সমস্ত এলাকাগুলো আমরা সো কল্ড ক্লাইমেট হটস্পট বলি, মানে আমরা যদি সাউথ ওয়েস্ট বাংলাদেশের কোস্টের দিকে যদি তাকাই, তাহলে ওখানে এমনি করে এগ্রিকালচারের সাথে যুক্ত হবার সুযোগ মানুষের খুব কম, নারীদেরও সে অর্থে অনেক কম, এবং সেখানে কৃষি কাজের মাধ্যমে নারীকে যুক্ত করা এবং সেখানে নারী উদ্যোক্তা তৈরি করাটা ইজ প্রিটি টাফ। কিন্তু তারপরেও এটা সত্য যে ওই সমস্ত এলাকায় কিন্তু এই মানে কৃষি এবং ওই সমস্ত এলাকায় যেমন খুলনা, সাতক্ষীরা, ওই সমস্ত অঞ্চলে চিংড়ি চাষ আর কিছু কৃষি এছাড়া খুব করতে পারিনি ওই আর্থসামাজিক অবস্থার কারণে, ভৌগোলিক কারণে। কিন্তু সেই জায়গাটা আমাদের আসলে কাজ করবার দরকার আছে। আমরা ইউএন উইমেন থেকে 5-6 বছর আগে একটা প্রকল্প মানে বাস্তবায়ন করছিলাম ক্লাইমেট চেঞ্জ এন্ড উইমেন এর উপরে। সেইখানে আমরা দেখেছিলাম যে আমরা ছোট্ট ছোট্ট সাপোর্ট দিয়ে, আমি একটা মেয়ের কথা কিছুতেই বলতে পারি না, ওর নাম মাহেরা, ও মংলায় থাকে, মংলায় বসবাস করে। আমাদের সেই প্রকল্পের সে উপকারভোগী ছিলেন এবং তাকে একটা ছোট্ট ট্রেনিং দিয়ে খুবই যৎসামান্য প্রায় মাত্র 12,000 টাকার মতো একটা সাপোর্ট দিয়েছিলাম, যেটা দিয়ে এবং উইদিন আ ইয়ার আমি 1 বছর পর যখন ওই এলাকাটা পরিদর্শনে যাই, তখন দেখলাম সে মাহেরা তার মংলা বাজারে বিশাল বড় একটা দোকান দিয়ে বসেছে এবং সেইখানে সে থেকে শুরু করে আপনার পেট্রোল পর্যন্ত বিক্রি করে। মানে ওই ছোট ছোট ওই সমস্ত এলাকায় যারা গেছেন তারা জানেন, ওই ছোট ছোট ড্রামের মধ্যে করে পেট্রোল বিক্রি, মোটর বাইক চলে এবং ওই পেট্রোল গুলো সেখানে বিক্রি হয়। তো ওর দোকানে এখনো জিনিস নাই যে ও বিক্রি করে না।
এবং ওই বাজারে সে ভাড়া নিয়ে নিয়েছে দোকানটা। এই যে মেয়েদের মধ্যে আমরা যারা যে বিশেষ দেখেছি, এই যে উদ্যোক্তা হবার যে একটা সুগভীর ইচ্ছে এবং একটা ড্রাইভ, দে ক্যান, মানে আপনার একটুখানি করি তাহলে দে ক্যান এবং এরকম মাহেরা, শত শত মাহেরা আছে এবং আনিচা আছে বাংলাদেশে, যাদেরকে একটুখানি সহযোগিতা করলে দে ক্যান গো আ লং ওয়ে। এই জায়গাটায় ডিজিটাল মার্কেটিং এর কথা একটু আগে শারমিন বললেন, ডিজিটাল মার্কেটিং আসলে একটা বিশাল সুযোগ, কিন্তু এই জায়গাটায় বোধহয় আমরা গ্রামীণ নারীদেরকে যুক্ত করবার সেভাবে করে সুযোগ পাইনি, কিংবা করার চিন্তাও করিনি হয়তো, কিংবা হয়নি সো ফার। কিন্তু সেই জায়গাটায় আনিজা বলেছে যে সে যুক্ত হয়েছে, এরকম আরো বেশি যোগাযোগ তৈরি করবার আমার মনে হয় সুযোগ আছে, যেহেতু ইন্টারনেট কানেকশন এখন বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে গেছে এবং আমাদের সবেরই মানে মোবাইল ফোন অ্যাভেলেবিলিটি ইজ প্রিটি গুড। যদি মানে অনেক সমীক্ষায় দেখা গেছে যে নারীদের অ্যাক্সেসিবিলিটি টু মোবাইল ফোন ইজ ইন দ্যাট গ্রেট, বাট সেই জায়গাটায় আমরা অ্যাক্সেসিবিলিটি তৈরি করতে পারি এবং নারীরা সেই সুযোগটা আপনার ইন্টারনেট লাইনে একটু সমস্যা হচ্ছে আপা, আমার মনে হয় যে আপনার কথা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। ইউএন উইমেনে আরেকজন আছেন মেহজাবিন আহমেদ, আমি তার কথাগুলো একটু চট করে শুনে আসতে চাই, তারপরে আমি আবার আসবো আমাদের জয়িতা ফাউন্ডেশনের যারা আছেন তাদের কাছে। মেহজাবিন আহমেদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইউএন উইমেন। জি, আমি নারী কৃষি উদ্যোক্তা উন্নয়নে আপনাদের কাজের অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই, যেটা দিলরুবা হায়দার কিছুটা বলেছেন, আপনার কাছ থেকে 2 মিনিট একটু শুনতে চাই। তো আমরা তো উইং প্রোগ্রামে কাজ করছি, শারমিন আপা, আমি জয়েন্টলি ইউএনডিপি, ইউএন উইমেন আর ইউএনসিডিএফ। সো সেখানে আমরা নারী উদ্যোক্তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে কাজ করছি এবং জেন্ডার রেসপন্সিভ বাজেটিং লোকাল গভর্নমেন্টে কাজ করছি। তো সেখানে অ্যাক্সেস টু ফাইন্যান্সে অফকোর্স নারী উদ্যোক্তাদের একটা চ্যালেঞ্জ, তাদের ডকুমেন্টেশন থাকে না, অনেক সময় তাদের লিগাল ডকুমেন্টেশন থাকে না, কোলাটারাল থাকে না, এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করে। কিন্তু পার্টিকুলারলি যদি উইমেন ইন এগ্রিকালচার, কৃষি ক্ষেত্রে চিন্তা করি, সেখানে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে নারীরা কৃষি খাতে সবসময় ইনভিজিবল অ্যান্ড আনরেকগনাইজ থাকছে। তাদের যে বিশাল কন্ট্রিবিউশন আছে এগ্রিকালচারে, সেটা অনেক সময় আনপেইড ডোমেস্টিক ওয়ার্ক বা আনরেকগনাইজ ডোমেস্টিক ওয়ার্ক হিসেবে চলে যায়। দেন দেয়ার ইজ অলসো দ্য উইমেন এন্টারপ্রেনার্স ইন দ্য এগ্রিকালচার সেক্টর, যারা কারেজনেস ইনস্পাইট অফ অল দিস আসে এইখানে কন্ট্রিবিউট করতে। সো আপনাদের অ্যাকশন এইড প্রজেক্টটা যেহেতু মার্কেট নিয়ে কাজ করছে, মার্কেট এটা খুবই ভালো একটা উদ্যোগ। উইমেন তো অফকোর্স একদিকে যেরকম সোশিও কালচারাল ব্যারিয়ারের কারণে মোবিলিটি ল্যাক করে মার্কেট অ্যাক্সেস করতে, আরেকদিকে মার্কেট ইনফরমেশনও ল্যাক করে। সো আমি মনে করি আপনাদের উদ্যোগটা লিঙ্ক করবে উইমেনদের টু মার্কেটস। উইমেন নিডস অ্যাক্সেস টু মার্কেটস। একদিকে যেরকম ভ্যালু চেইনে তার এগ্রিকালচার ইনপুট কোত্থেকে আনা দরকার, সেখানে তার লিঙ্কেজ দরকার, আবার তার লো কার্বন টেকনোলজি, পরিবেশ বান্ধব টেকনোলজির এক্সেসও দরকার, অন্যদিকে তার কাস্টমারেও এক্সেস দরকার। সো এই ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম গুলো ভালো রোল প্লে করতে পারে। তো আমি দেখেছি আপনারা অলরেডি কিছু অনলাইন প্ল্যাটফর্মের সাথে কাজ করছেন, যেটা ভালো উদ্যোগ। আমাদের পার্টনার ইউএন এজেন্সি যেরকম ইউএনডিপি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটুয়ার সাথে আনন্দ মেলা নামে একটা প্ল্যাটফর্মও চালাচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য, যেখানে 1100 মতো উইমেন এন্টারপ্রেনার এনলিস্টেড আছে। সো অনলাইন প্ল্যাটফর্ম গুলো স্পেশালি এখন কোভিড এর সময় একটা ভালো মার্কেট অ্যাক্সেসের জন্য ওয়ে হতে পারে, বিকজ কাস্টমার্স আর লুকিং ফর সোশ্যালি ডিস্টেন্স শপিং এক্সপেরিয়েন্স। সো এইটাই আমার ছোটর মধ্যে বক্তব্য ছিল, যেহেতু টাইম লিমিটেড। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা শুনতে চাই আব্দুর রউফ, সরকারের অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরিচালক, জয়িতা ফাউন্ডেশন। আব্দুর রউফ তার কথাগুলো বলবেন। জয়িতা ফাউন্ডেশনের ব্যাপারে
প্রত্যাশার কথা কিন্তু আমাদের অনেকে বলেছেন, আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা গ্রামীণ নারীদের কিভাবে কাজে লাগাবে। আপনি একটু আনমিউট করে কথা বলেন, জনাব আব্দুর রউফ, আপনি আনমিউট করে কথা বলেন। আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না। আনমিউট করতে হবে। জি, এখন ঠিক আছে। মুস্তাফিজ শফি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি আপনাকে। আসলে যেটা হচ্ছে যে ধন্যবাদ জানাই অ্যাকশন-8 কে এই রাউন্ড টেবিলে টক অ্যারেঞ্জ করার জন্য। আর আপনাদের যে প্রকল্প নিয়ে কাজ করছেন সে সিএবি প্রকল্প সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কথাও শুনলাম। শুনেছি শারমিন ইসলামের কথা, জাহিদুল ইসলাম, ফারাহ কবির, দিলরুবা হায়দারের কথা। আসলে জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তা, প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র এবং মাঝারি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে, নারীর ক্ষমতায়নে সহায়তা করে থাকে। উইমেন এম্পাওয়ারমেন্ট আসলে একটা এর আগে জানতে চাওয়া হয়েছে যে উইমেন এন্টারপ্রেনার সংখ্যা বৃদ্ধিতে উইমেন এম্পাওয়ারমেন্ট কিভাবে মানে হেল্প হয়। তো নারীর ক্ষমতায়ন আসলে নারীকে যদি আর্থিক মানে ভাবে সহায়তা করা যায় এবং নারী যদি আয়বর্ধক কোনো কর্মকাণ্ডে নিয়োজিত থেকে যদি উপার্জন করতে পারে তাহলে তার নারীর ক্ষমতায়ন হয়। যারা চাকরি করেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা তো ক্ষমতায়নে হেল্প করছেন, জনপ্রতিনিধি যারা নির্বাচিত হন তারা নারী ক্ষমতায়নে হেল্প করছেন। এর বাইরে যে কোনো নারী উদ্যোক্তা যখন ক্ষুদ্র উদ্যোক্তা যখন উঠে আসেন, তিনি যখন কোনো একটি আর্থিক অনুদান পান এবং সেটা কাজে লাগিয়ে তিনি যখন মানে ব্যবসা করতে সক্ষম হন তখন তার উপার্জন বৃদ্ধি পায় এবং তার পরিবারে তার কথা বলার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। এবং আপনারা জানেন যে নারী উন্নয়ন সমিতি বিভিন্ন কাজ করছে আমাদের জয়িতা ফাউন্ডেশনের অধীনে এবং ব্যক্তি নারী উদ্যোক্তা তাদেরকে জয়িতা ফাউন্ডেশন আর্থিক সহায়তা দিচ্ছে এবং সরকারও বিভিন্ন আর্থিক প্রণোদনা দিচ্ছে। এই প্রণোদনা এবং আর্থিক সহায়তা কাজে লাগিয়ে তারা ইনভেস্ট করছে তাদের যে যেমন ধরেন পোশাক প্রস্তুতকরণে, হ্যান্ডিক্রাফটসে। তো এইগুলোতে সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে নারী উদ্যোক্তা। তো আমাদের এই প্রকল্পে একটা টার্গেট দেওয়া হয়েছে 28,000 নারী উদ্যোক্তা আগামী 5 বছরে তৈরি করা। তো আমরা সেটার উদ্যোগ নিচ্ছি এবং আমরা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নারীর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিচ্ছি, যেমন ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমরা কার ড্রাইভিং এর উপর প্রশিক্ষণ দিচ্ছি নারীদের সারা দেশের, তারপর ডে কেয়ারের উপর প্রশিক্ষণ দিচ্ছি, হাউস কিপিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নারী স্বাবলম্বী হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করতে পারবে, কোনো মহিলা সমিতিতে অথবা কোনো আরং বা এরকম লারি বা এরকম কোনো প্রতিষ্ঠানে। আর আপনারা জানেন যে জয়িতা ফাউন্ডেশন কিছু স্টল পরিচালনা করছে ধানমন্ডি 27 নম্বর রোডের আপা প্লাজায়। এখানে একটি ফ্লোরে 84 জন নারী উদ্যোক্তা, চতুর্থ তলায় এবং পঞ্চম তলায় 14 জন নারী উদ্যোক্তা ফুড নিয়ে কাজ করছেন। তাদের স্টল সরকার সাবসিডাইজড, দে আর অলরেডি বিন সাবসিডাইজড। 20-25 হাজার মতো ভাড়া তাদের অ্যাপ্রুভ করে, কিন্তু তারা প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিয়ে এই পোশাক এবং হ্যান্ডিক্রাফটসের এবং হোম ডেকোর এসবের প্রোডাক্টের বিজনেস করছেন। তো নারীকে আমরা মনে করি যদি এইভাবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীও চান যে নারী উদ্যোক্তাগণ মানে ব্যবসা ক্ষেত্রে এগিয়ে আসুক, কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে বাইরে রেখে আসলে উন্নয়ন চিন্তা করাটা খুব মানে ফ্রুটফুল হয় না। তো এই জন্য বর্তমান সরকারও চায় যে নারীকে তৃণমূল পর্যায় থেকে উঠিয়ে এনে নারী উদ্যোক্তা যারা বিজনেস করতে চান তাদের বিজনেস এন্টারপ্রেনারশিপে তাদেরকে হেল্প করা, এবং জয়িতা ফাউন্ডেশন নানাভাবে এই সহযোগিতা দিয়ে যাচ্ছে। এর বাইরে একটি 12 তলা ভবন সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী 1 বিঘা জমি দিয়েছেন ধানমন্ডি 27 নম্বর রোডে। এটা 2 মাস পরে আমরা আশা করছি যে ভবন নির্মাণ শুরু হবে। সেখানে বিভিন্ন স্থাপনা হবে, কমিউনিটি সেন্টার হবে মেয়েদের জন্য জিমনেশিয়াম হবে, ডে কেয়ার সেন্টার হবে,
আর ডিসপ্লে সেন্টার তো থাকবেই, ডিজাইন সেন্টার আমরা করেছি, ডিজাইন সেন্টারে ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে নারী উদ্যোক্তাগণ এই ফ্যাশন ডিজাইন, কার ড্রাইভিং এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারা আয়বর্ধক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন এবং এইভাবেই নারীর ক্ষমতা নিশ্চিত হবে এবং অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হবে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ। আর কিছু? ধন্যবাদ আপনাকে। আমাদের মোটামুটি আলোচনা প্রায় শেষের দিকে যাচ্ছে। আমি আমাদের সভাপতির দৃষ্টি আকর্ষণ করব ফারাহ আপাকে। আপনি যখনই প্রয়োজন মনে করবেন কথা বলা দরকার, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং কথা বলবেন। আমাদের প্রধান অতিথি আফরোজা খান আছেন। শফি ভাই একটু ইন্টারফেয়ার করি। মাননীয় সংসদ সদস্য আফরোজা খানমের কাছে যাওয়ার আগে আরেকটু বলে নিতে চাই, আমাদের একেবারে গ্রামীণ উদ্যোক্তা আর কেউ নেই। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আরেকজন কাউকে। সকাল শোনা যাচ্ছে না, আপনি ইয়ে করেন। আমার কাছে যে তালিকা আছে সেখানে একজনই আছেন, নাইস আক্তার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপা কাইন্ডলি সুপার শপ অ্যাসোসিয়েশনের ওই যে জাকির হোসেন ভাই আছেন, জয়েন্ট সেক্রেটারি আর কি সুপার শপ অ্যাসোসিয়েশনের, এবং মার্কেট বাংলারও একজন আছেন, দুজন আছেন আমাদের আলোচনায়। জি এই দুইজন। আমরা ওনাদের কাছে যাই, তার আগে আমি একটু, যেহেতু রৌফ সাহেব বলেছেন এবং আমাদের জয়িতা ফাউন্ডেশনের সিইও, চেয়ারপারসন এবং মাননীয় সংসদ সদস্য আছে, অ্যাকশন এইডের যে কাজটা, এটা কিন্তু শুধু এই একটা MMWW প্রকল্প থেকে শুরু হয়নি। আমরা আপনার 2007-08 শুরু করেছিলাম 21টি উইমেন এন্টারপ্রেনারদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে তাদেরকে আমরা প্রায় 5-7 বছর সাপোর্ট দিয়েছিলাম। এখান থেকে একজন নারী উদ্যোক্তা বের হয়ে এসেছিলেন যিনি তুলসী চা চাষ করতেন একেবারেই তার নিজের এলাকায়। পরে উনি এই তুলসী চা উৎপাদন করে, তুলসী চা, আমরা যত হেলথ কনসিয়াস হলাম আমরা, তখন কিন্তু তুলসী চার ডিমান্ড বেড়ে গেল। তো আমার বলার উদ্দেশ্য হলো, প্রথমত আমরা ওনাতে ইনভেস্ট করলাম, দ্বিতীয়ত সাপ্লাই এন্ড ডিমান্ডেরও একটা ভূমিকা আছে, যেখানে সাপ্লাই এন্ড ডিমান্ডের কারণে উনার চা উনি দিল্লি পর্যন্ত, দিল্লি, নেপাল এখানেও বিক্রি করেছেন, কিন্তু আজকে কিন্তু ওনার কথা আমরা কেউ শুনি না। তো আপনি যখন বলবেন, এটাও আমার একটা ইয়ে থাকবে রৌফ সাহেবের কাছে, যে জয়িতা ফাউন্ডেশনের যে দোকানটা, ওখানে গেলে খুবই ইন্সপায়ারিং না, খুবই আনঅ্যাট্রাক্টিভ, দুঃখজনক যে এটা ওই বিমাতার সুলভ একটা জায়গা মনে হয়, না আছে এর কোনো গার্ডিয়ান, না আছে এটার কোনো মার্কেটের সেই স্ট্র্যাটেজি। তো হয়তো এটা কেউ প্ল্যান করে বা ইচ্ছাগতভাবে করেনি, কিন্তু এখানে এটা কেউ দেখতে হবে। একটা হলো সাপ্লাই ডিমান্ড, আরেকটা হলো মার্কেটকে যে জায়গায় নিয়ে গেলে 10 জন লোক কিনবে। কেন জয়িতা ফাউন্ডেশন? আপনি জানেন যে বাংলাদেশের জন্মের পর থেকে WVA বলে একটা অ্যাসোসিয়েশন আছে, ধানমন্ডিতে সরকার তাদেরকে একটা অ্যাবান্ডন বাড়িও দিয়ে দিয়েছে। WVA কখনোই বাইরের অন্য মার্কেটের সঙ্গে কম্পিটই করতে পারলো না। WVA রিমেইনড আ ওয়েলফেয়ার, রিমেইনড আ চ্যারিটি। তার একটা কারণ হলো এর পিছনে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজনেস প্ল্যান, ডিমান্ড এন্ড সাপ্লাই এর রেলেভেন্স এগুলোকে করা হয়নি। তা আমি এইটুকু বলে জাকির হোসেন সাহেবের কাছে চলে যাব, যে আমাদের সাপোর্ট মার্কেট স্পেস, এটা হলো আমার গ্রামীণ নারীর জন্য ভীষণ প্রয়োজন। মার্কেট শেড, কালেকশন পয়েন্ট, এগুলো দরকার, কিন্তু আরবান এন্ড পেরি আরবান, সেখানেও কিন্তু এই ব্যবস্থাগুলো চিন্তা করতে হবে। আর গ্রামীণ নারী তার যে পণ্য, সেটা তো তাকে কোথাও নিয়ে এসে সাপ্লাই করতে হবে, সেটা পেরি আরবান মার্কেটগুলোতেও যেন একটা লিঙ্কেজ থাকে। বাট ব্যাক টু ইউ শফি ভাই, আপনি কাকে ইনভাইট করছিলেন? জাকির হোসেনকে। জি 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 জি, থ্যাংক ইউ আপা। আপনি শেষে আরো কথা বলার সুযোগ পাবেন সভাপতি। আমরা এখন আহ্বান জানাচ্ছি জাকির হোসেন, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশন। তো আমরা আসলে জাকির হোসেন সাহেবের কাছে জানতে চাই যে হাত আছে কবির ম্যাডাম, একটু রৌফ সাহেব, আপনি আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আপনাকে 1 মিনিট দিলাম, আপনি বলে রাখেন, তারপরে জাকির হোসেন সাহেবের কাছে। আচ্ছা ঠিক আছে, একটু যদি কবির ম্যাডাম যেটা বলছেন যে আসলে জয়িতা ফাউন্ডেশনে যদি আমরা যাই,
তো সেখানে খুব এনকারেজিং কিছু দেখা যায় না বা ইমপ্রেসিভ কিছু মানে প্রোডাক্ট পাওয়া যায় না। অবশ্য আমাকে বলতে হবে যে আমি গত 2 বছর যাইনি, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখন হয়তো পরিবর্তন হয়েছে। এখন একটু ডেভেলপ করছে, আমরা আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে ফ্যাশন ডিজাইনার, বিশিষ্ট ডিজাইনার জনাব চন্দ্রশেখর সাহাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছি। আরো মানে একজন টেক্সটাইল আর্টিস্ট এবং আরো 2 জন স্পেশালিস্ট আমরা এই ফ্যাশন লাইনে, এবং ঢাকা ইউনিভার্সিটির ফ্যাশন এবং ক্রাফট ডিপার্টমেন্টের প্রফেসরদের আমরা ইনভলভ করছি। ওরে ফ্যাশন ডিজাইনের উপর উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে এই জয়িতা ফাউন্ডেশনে তারা যে প্রোডাক্ট ডেভেলপ করছে, বিক্রি করছে, সেগুলোর মান অচিরেই মানে ইমপ্রুভ হতে শুরু করেছে। এবং আপনারা এখন গেলে একটু দেখতে পাবেন যে তার ব্যবসায়িক এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়েছে এবং প্রোডাক্টও একটু নতুনত্ব প্রোডাক্টে নিয়ে আসা হচ্ছে। আশা করি যে এটা কাস্টমারের চাহিদা অচিরেই এটা মিট করতে সক্ষম হবে জয়িতা ফাউন্ডেশন। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। আমরা আসলে এই কথাগুলো বলছি জয়িতার উন্নয়ন চাই বলে, জয়িতা আমাদের দেশের নারীর অগ্রগতিতে কাজে লাগুক, এই জন্যই কিন্তু কথাগুলো বলছি। আমরা হয়তো আফরোজা আপার কাছ থেকে আরো শুনবো এটা শেষ দিকে। আমি এখন জাকির হোসেন সাহেবকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি যে সুপার শপ গুলো আসলে আমাদের এই নারী কৃষি উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে কিভাবে সহযোগিতা করতে পারে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংশ্লিষ্ট সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাদের এই আয়োজনের জন্য। আমরা নারী কৃষি উদ্যোক্তা নিয়ে আলোচনা হচ্ছে আজকের। যে ভদ্র মহিলাকে আমি একটু বলতে চাই যে বগুড়া থেকে যে ভদ্র মহিলাকে কানেক্ট করা হলো বা যাকে দিয়ে আজকের এই প্রোগ্রামটা মূল বিষয়টা উপস্থাপন করা হলো, আমি তাকে অভিবাদন এবং ধন্যবাদ জানাই। এবং আমার কাছে এত ভালো লাগছে যে এই ভদ্র মহিলার কথা বলা এবং ওনার পার্টিকুলার বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে বলে ওনাকে আবারও ধন্যবাদ জানাই। তো আসলে আপনারা নিশ্চয়ই জানেন সুপারমার্কেট কালচারটা বাংলাদেশে একেবারে হাঁটি হাঁটি পা পা করে মাত্র 19-20 বছরের এসে পৌঁছাইছে। আমি 2004 অথবা 5 সালের একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করে মূল আলোচনায় ফিরতে চাই। আমার সুপারমার্কেটে আমি যখন বসাছিলাম, এটা 2004 অথবা 5 সালের ঘটনা হবে। ন্যাম গার্ডেন ভিলেজ, এটা খুব নতুন করে উদ্বোধন হলো। ওখানে এক ওনার হাজবেন্ড খুব সম্ভবত ওই মুহূর্তে জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো ভদ্র মহিলা আমার কাছে আসলেন, উনি আমার সুপারমার্কেটে কিছু প্রোডাক্ট সাপ্লাই দিতে হয়, ঘরে ওনার নিজের হাতে বানান। আমি এটা শোনার সাথে সাথে প্রথম ভাবছিলাম যে এটা প্রচুরশীল পণ্য, এটা আবার কি হয় না হয়, পরে কাস্টমার নিয়ে বদনাম তো আসলে আমারই হবে, কাস্টমার তো যিনি প্রোডাক্ট উৎপাদন করে ওনাকে চিনবেন না। তো যাই হোক, দ্বিধাদ্বন্দ্বের ভিতর দিয়ে এক পর্যায়ে আমি চিন্তা করলাম ঠিক আছে, উনি মহিলা মানুষ, এত আগ্রহ করে উনি প্রোডাক্টটা নিয়ে আসছে, ওকে ফাইন। আমি নিলাম এবং নেওয়ার পরে প্রথম 1 সপ্তাহ খুব একটা ইয়ে হয়নি। দ্বিতীয় সপ্তাহ থেকে ওনার প্রোডাক্টটা যাওয়া শুরু করলো এবং দ্বিতীয় সপ্তাহ থেকে যখন ওনার প্রোডাক্টটা সেল হওয়া শুরু করলো, আমরা ওনার বিল দেওয়া শুরু করলাম। এক পর্যায়ে ওনার স্বামীকে নিয়ে আমার চেম্বারে আসলেন এবং উনি এটাকে আরো বড় করতে আগ্রহী হলেন। যাই হোক, আমি আমার ক্ষুদ্র প্রয়াস থেকে যতটুকু পারছি চেষ্টা করছি এবং আরো 2-1 জায়গায় ওনাকে এই ব্যবসাটা প্রসার করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এক ভদ্র মহিলার কথা না বললেই নয়, আমি সুপারমার্কেট জগতে আজকে 22 বছর। বিশেষত আমাদের নিয়াজ রহিম সাহেব আমাদের সভাপতি ছিলেন দীর্ঘ 18 বছর যাবত। তো আমাদের অনেকগুলো ভিশন আছে। তো এই ভিশনের মধ্যে নারী উদ্যোক্তাদেরকেও আমাদের সাপোর্ট করা একটি বিষয় আছে। কিন্তু তো আসলে আমাদের এখানে শুধুই যে কৃষি উৎপাদন হলো একটা ভারী কর্ম, তো সেখানে তো আসলে নারী সংখ্যা আসলে অত অ্যাভেলেবেল নাই। আপনারা অ্যাকশন এইডের পক্ষ থেকে যে চেষ্টাটুকু করতেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। চমৎকার, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি নারী সমাজ, নারী উদ্যোক্তারাও এগিয়ে যাবে। কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেমন একটা ভারী শ্রমের বিষয় আছে, বড় অর্থনীতির বিষয় থাকে। তো তার চেয়ে যদি আরেকটু জায়গায় আমি আপনাদেরকে দৃষ্টি ফেরাইতে বলবো বা সহযোগিতা করার জন্য ওই নারীদেরকে সহযোগিতা করা যায় কিনা আপনারা ভেবে দেখবেন। সেটা হলো কৃষি পণ্যের প্রসেসিং একটা বিষয় আছে।
আর ছোট ছোট কিছু আইটেম আছে যেগুলা ঘরে বসে উৎপাদন করা যায়, কিন্তু বেশ টার্নওভার যথেষ্ট ভালো। তো সেই ক্ষেত্রে নারীর কষ্টের দিকেও একটু কম হবে, ভারী কাজের চেয়ে হালকা কাজে বিনিয়োগও কম হবে, এবং এটার আউটপুটও যথেষ্ট ভালো। এই সমস্ত বিষয়গুলোর দিকে যদি দেখেন, আমরা সুপারমার্কেটের পক্ষ থেকে আমরা বলতে চাই যে গত 18 বছরে হাঁটি হাঁটি পা পা করে সুপারমার্কেট এখন একটা বেশ চোখে পড়ার জায়গায় আসছে। গত কয়েকদিন আগে আমরা বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং করার এক পর্যায়ে উনি আমাদেরকে যথেষ্ট অনেকগুলো বিষয় বললেন, যেগুলো আসলে আমরা গত 18-20 বছর যাবত চেষ্টা করে আসছি। তো সেখানে যে আরেকটি বিষয়, আমি যদি এরকম আপনারা কেউ উদ্যোগ নিতে পারেন, এরকম অনেক নারীদের অনেক প্রোডাকশন আছে, যেমন জয়িতা ফাউন্ডেশনের কথা বললেন, আরো অনেকগুলা ছোট ছোট প্রতিষ্ঠান আছে বা ব্যক্তি উদ্যোগ আছে। এই সমস্ত এদের প্রোডাক্টে যদি এক জায়গায়, যারা ওনারা সব সময় সব জায়গায় নিয়ে প্রোডাক্ট যেতে পারেন না, মার্কেটিং করাটা ওনাদের জন্য কখনো কখনো হয়তো দুঃসাধ্য হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে যদি কোনো এক নির্দিষ্ট জায়গায় ওনারা প্রোডাক্টটা দিবে, আমরা ওখান থেকে কালেকশন করব, এরকম যদি একটা জায়গা তৈরি করা যায়, খুব সম্ভবত নারীদের জন্য যথেষ্ট সুবিধা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। পাশাপাশি আপনারা এটাও নিশ্চয়ই জানেন, সুপারমার্কেট কালচারের বিষয়টা এমন, নিত্য প্রয়োজনীয় পণ্য তো আছেই, অন্য পণ্য সুপারমার্কেটে বিক্রি হয় না এমন কোনো পণ্য নাই। মানে ফাস্ট মুভিং আইটেম যা আছে তা তো চলেই, আর ধীরে সুস্থে চলে বা কিনে ক্রেতারা, সেই সমস্ত আইটেমও সুপারমার্কেটে কিন্তু থাকে না, দিন শেষে বিক্রি হয়ই। আমি ওই আশ্বাসটুকু দিচ্ছি, আমরা যদি আপনাদের মাধ্যমে ওরকম কোনো সহযোগিতা পাই যে একটা নির্দিষ্ট জায়গা থেকে পণ্যটা কালেকশন করে নেওয়ার, আমি আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো এবং আসি। আমাদের সুপারমার্কেটে যত মেম্বাররা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন এখন বাংলাদেশে চেইন সুপারমার্কেট যথেষ্ট লার্জ স্কেলে আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে সুপারমার্কেটের ব্যবসা তো নিশ্চয়ই আপনারা কম বেশি সুপারমার্কেটে যাতায়াত আছে, আপনাদের ঘরের পাশেই এখন সুপারমার্কেট হয়ে গেছে। ঢাকা শহরে প্রচুর সুপারমার্কেট হয়ে গেছে, অনেক এবারে 150-200 সুপারমার্কেট ইতিমধ্যে হয়ে গেছে। চেইন সুপারমার্কেটও অনেক কোম্পানির ধরেন কাছাকাছি 100 সুপারমার্কেটের মতো হয়ে গেছে চেইনে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি সুপারমার্কেটের গ্রোথ যথেষ্ট ভালো আগাচ্ছে। সেই ক্ষেত্রে উৎপাদনকারী, বিশেষত নারী উৎপাদকদের পণ্য যদি সুপারমার্কেটে অ্যাভেলেবেল করা যায় এবং মানসম্মত পণ্য সুপারমার্কেটে আসে, তাহলে আমার মনে হয় অ্যাজ এ উৎপাদক হিসাবে এবং মার্কেট পাওয়ার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, আমি এটা নিশ্চিত করেই বলতে পারি। আর সুপারমার্কেটে কোনো পণ্য খুব দীর্ঘমেয়াদী পড়ে থাকে ব্যাপারটা সেরকমও না, মানসম্মত পণ্য হলে খুব দ্রুতই প্রোডাক্টটা সেল হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় মানসম্মত পণ্য কাস্টমাররা সবসময় পেতে চায়, সেটা কন্টিনিউশনও থাকা লাগে বা রাখা লাগে। তো আমি বলবো আপনারা যারা এই নারী বান্ধব কার্যক্রমের সাথে ইনভলভ আছেন বা নারী সমাজকে নারীদেরকে আগাইয়া নেওয়ার জন্য আপনাদের তৎপরতা আছে, আমরাও আপনাদের সাথে একসাথে চলতে চাই, থাকতে চাই বাংলাদেশের সুপারমার্কেট কালচারের সাথে। কারণ এটা হলো আসলে মার্কেটিং এর বিক্রি হওয়ার সবচেয়ে চমৎকার একটি জায়গা। আপনি পণ্য উৎপাদন করলেন, যদি সেটা মার্কেটিং না হয়, বিক্রি না হয়, তাহলে কখনো কখনো উৎপাদক দেউলিয়াও হয়ে যায়। পণ্য উৎপাদন করলেন, আমি কিন্তু এই সুপারমার্কেটের 18 বছরের সময়ে আমি কৃষি সচিব সহ বাণিজ্য সচিবের সাথেও এই সমস্ত বিষয় নিয়ে অনেকবার কথা বলছি। কৃষি সচিব আমাকে নিয়ে বেশ বহু জায়গায় গেছেন, এই যে কৃষকদের পণ্য যাতে করে সুপারমার্কেটে আসে। তো অনেকগুলা নির্দিষ্ট পণ্য নিয়েও যেগুলো আসলে অনেক সময় দেখা যায় উৎপাদন হয় আমাদের দেশে, দেখবেন আলুর সিজনে অথবা অনেক কিছু কিছু প্রোডাক্ট আছে যথেষ্ট এক বছর ক্রাইসিস হয়, আরেক বছর দাদা দাম বেড়ে গেলে কৃষকরা প্রচুর পরিমাণে উৎপাদন করে, পরের বছর সেটা দাম পড়ে যায় এবং রাস্তার মধ্যে ফেলেও দেয়। এরকম নজির আমরা দেখি। সব সময় রবি মৌসুম আসলেই, শীত মৌসুম আসলেই অনেক প্রোডাক্ট আমাদের কৃষকরা রাগে দুঃখে ক্ষোভে ফেলে দিয়ে চলে যায়। তো সেখানে নারী কৃষকরা যদি ওরকম পরিস্থিতিতে পড়ে তাহলে তো আরো বিপজ্জনক। আর আরেকটি বিষয়,
নারীদের জন্য, শুধু নারী না, আমাদের কৃষি উৎপাদকদের জন্য আসলে সুনির্দিষ্টভাবে তাদেরকে কৃষি ঋণ দিয়ে সাপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু আসলে এই যে আজকে আপনারা যে নারীকে তুলে আনলেন, যে নারীকে শুধু উৎপাদক হিসাবেই তিনি যোগ্যতা অর্জন করছেন, আমার কাছে বিষয়টা তা না। আমার কাছে আরো বেশি মনে হলো তার কথা বলা এবং একজনের সাথে যে ইন্টারাকশন করা, তার পণ্যটা বিক্রি হওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করা এবং ভাব তৈরি করা, সেটা উনি যথেষ্ট ভালোভাবে রপ্ত করছেন। এরকম নারীরা আগায় আসলে আমাদের যেমন তার ব্যক্তিগতভাবে তার বেনিফিটেড হবেন তিনি, তার সমাজ উপকৃত হবে, আমাদের দেশও উপকৃত হবে। আমাদের সুপার মার্কেটের কাস্টমাররা বিশেষত মানসম্মত পণ্য পেতে চায়। আমরা চাইবো যে যদি আপনাদের মাধ্যমে ওরকম কোনো একটা জায়গা তৈরি করা যায়, যে এরকম ধরনের একটা জায়গায় ওরা প্রোডাক্টটা দিয়ে দিল বা ওদের প্রোডাক্ট আছে, আমরা ইনফরমেশন পেলাম, তাইলে আমরা ওখানে আমরাও যাব, যে ওখান থেকে প্রোডাক্টটা কালেকশন করার আমরা চেষ্টা করব। ওরকম যদি ব্যবস্থাও করা যায়, আমরা আপনাদের সাথে আসি, থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি বিশেষত শওকত ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের নিয়াজ রহিম সাহেবের সাথে গত কয়েকদিন সাথে যোগাযোগ করে নিয়াজ। ধন্যবাদ আপনাকে জাকির হোসেন সাহেব, ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যে আপনারা সবাই মিলেই থাকবেন আমাদের এই নারী উদ্যোক্তাদের, কৃষি নারী উদ্যোক্তাদের সঙ্গে। আমি এবার আহ্বান জানাচ্ছি হাবিবুর রহমান জুয়েল। আমরা অনলাইন মার্কেটিং এর ব্যাপারে অনেক কথা বলেছি। অনলাইন মার্কেট প্লেস মার্কেট বাংলার ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান জুয়েল, খুব সংক্ষেপে যদি বলেন, আমরা শেষ পর্যায়ে আছি, একটু সংক্ষেপ করতে হবে আমাদের। হাবিবুর রহমান জুয়েল শুনতে পাচ্ছেন? ওনাকে আমি প্যানেলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের দুজন আলোচক ছিলেন যারা, জি সমীয়া পাকে আসছেন? জি জি সমীকা স্যার, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা অনলাইন প্ল্যাটফর্মের অনেক কথা বলেছি, ই কমার্সের কথা বলেছি, আপনি তো ইকেবের চেয়ারম্যান হিসেবে আছেন, তো আপনি যদি একটু বলেন যে আমাদের গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ধন্যবাদ। এবং প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি ভারপ্রাপ্ত সম্পাদক আপনাকে এবং অ্যাকশন এইডকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা আপাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং চমৎকার এই আলোচনা এবং একেবারে সময় উপযোগী এই আলোচনা করবার জন্য। প্রথমত আমার কাছে মনে হয়েছে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো একেবারে আমাদের তৃণমূল নারী উদ্যোক্তারা, স্পেশালি যারা আসলে সবজি, বিশেষ করে প্যারিশেবল প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছেন। আমরা ই কমার্স সেক্টরের গ্রোথ এবং এই কোভিড এর মধ্যে আমরা দেখেছি, আমি একটা ছোট ডেটা শেয়ার করতে চাই সবার জন্য, এবং সেখান থেকে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য কি করতে পারি এবং সেখানে জয়িতার সাথে আমরা যেই ভাবে কালেকটিভলি কাজ করছি সেটাও আমি একটু শেয়ার করব। প্রথমত এই টোটাল ই কমার্স সেক্টরটা এখন ট্রাস্ট সেক্টর। আমরা দেখেছি আমাদের টোটাল সেক্টরে কোভিড এর আগে 3 থেকে 4% কোম্পানিগুলো কিন্তু এই প্যারিশেবল প্রোডাক্ট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি করতো, বিশেষ করে সবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্য। এই কোভিড এর মধ্যে আমাদের এই নাম্বারটা উঠে গিয়ে দাঁড়ালো একদম স্ট্রেট ওয়ে অলমোস্ট লাইক 16% কোম্পানি। আমাদের টোটাল কোম্পানিগুলোর মধ্যে 1500টি কোম্পানি যারা আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের মেম্বার, সেখানে আমরা দেখলাম প্রায় 16 to 17%, এবং এখন এটা প্রায় 22% গিয়ে পৌঁছাচ্ছে, যেখানে সবাই সবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে কাজ করছে। তার মধ্যে 26% এখানে নারী উদ্যোক্তাদের শুধুমাত্র উৎপাদক না, উদ্যোক্তা হবার যেই বড় যেই মহাযজ্ঞ শুরু হয়েছে সেটি সম্ভব হয়েছে একেবারে ইনফরমেশন টেকনোলজির যে ব্যাকবোনটা আমাদের বাংলাদেশে তৈরি ছিল, এবং সেটার কারণেই আজকে এই প্রগ্রেসটা হয়েছে। এবং অবশ্যই সেটার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এত বড় একটি আইসিটি ব্যাকবোনটা তৈরি হয়েছিল বলেই এই সেক্টরের এই গ্রোথটা হয়েছে, এবং একই সাথে আমরা দেখেছি নারী উদ্যোক্তা তৈরি হয়েছে
এই ইনফরমেশন টেকনোলজিকে এমব্রেস করে। এখন যদি একেবারে আমাদের ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যারা কথা বলেছেন, আমার সবার কথা শুনতে পারলে খুব ভালো হতো। আমি মিউট ছিলাম অনেকক্ষণ, আমি তাদের কথা শুনিনি, দু একজনের কথা শুনেছি। আমার আগে বক্তা খুব সুন্দর করে বলে গেছেন, তার কথা আমরা শুনেছি। সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ আ হিউজ পসিবিলিটি আমাদের নারী উদ্যোক্তাদের এই ই কমার্স সেক্টরে এবং আমাদের ইনফরমেশন এবং টেকনোলজিকে এমব্রেস করে শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে এখানে কথা হচ্ছে, অর্থাৎ যাতে অনলাইনে একটা মার্কেট প্লেস করতে পারে। আমি মনে করি নারী উদ্যোক্তাদের জন্য এখানে শুধুমাত্র মার্কেট প্লেস না, ইভেন কমিউনিটি লজিস্টিক্স এবং ডেলিভারিও করা তাদের পক্ষে সম্ভব। এবং সেখানে কিছু কমিউনিটি নারী উদ্যোক্তারা যদি একসাথে করে একটা কমিউনিটি লজিস্টিক্স অথবা ডেলিভারি সিস্টেমও তৈরি করতে পারে, সেটাও কিন্তু একটা যুগান্তকারী ঘটনা ঘটবে, মার্কেট প্লেস এবং লজিস্টিক্স এবং ডেলিভারি। এবং আমাদের কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় এখানে একটি ইজিয়ার, কারণ এখন আমরা জানি যে আমাদের খুব উর্বর জমি এবং নারী উদ্যোক্তারা খুব সহজেই কিন্তু এই সবজি এবং প্যারিশেবল প্রোডাক্ট গুলোকে তৈরি করতে পারেন। তৈরি করে তারা খুব সহজেই কিন্তু একটি ই কমার্স প্ল্যাটফর্মে একটি মার্কেট প্লেস তৈরি করতে পারেন। এবং আমি অ্যাডিশনালি যেটা বলছি যে একটা কমিউনিটি লজিস্টিক্স এবং ডেলিভারি সিস্টেমও তারা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন, আজকে আমি অনুরোধ করব আজকের আয়োজককে যে এখানে আমাদের নারী উদ্যোক্তাদের সবচেয়ে যে বড় জায়গাটা আমরা মনে করেছি কাজ করতে গিয়ে আমাদের মনে হয়েছে একটা বড় চ্যালেঞ্জ এবং এট দ্য সেম টাইম অপরচুনিটি, সেটি হচ্ছে যে ডিজিটাল লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি। একটু আগে আমাদের আগের বক্তা বলেছেন যে আজকে নারী উদ্যোক্তা হচ্ছে সে কি করে মার্কেটিং করবে, সেই তার যে ক্যাপাসিটি, এবং একই সাথে মার্কেটিং এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ ভেরি অলসো ইম্পর্টেন্ট। কারণ আমরা এই মুহূর্তে আমরা দেখেছি কোভিড এর মধ্যেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। আনফরচুনেটলি 20,000 কোটি টাকার প্রণোদনা কিন্তু বেশিরভাগ ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কাছে ঠিক মতো পৌঁছায়নি। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছে ডিজিটাল লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং মার্কেটিং লিটারেসি এই জায়গাটা যোগসাজশ করে আমাদের খুব প্রচুর ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার। এবং সেই ক্ষেত্রে আজকে যেহেতু এখানে জয়িতার ম্যানেজিং ডিরেক্টর আফরোজাপা আছেন এবং চমৎকার কাজ করছে জয়িতা, খুব শীঘ্রই জয়িতা এবং ই ক্যাব একসাথে এই ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে আরো বেশি কাজ করবে এবং সেখানে আজকে যারা আয়োজক আছেন তারাও কাজ করবেন এবং তাদের সাথে জয়িতা এবং ই কমার্স অ্যাসোসিয়েশন যদি থাকতে পারে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব, কারণ আমরা মনে করব যে এই নারীদেরকে এই ক্যাপাসিটি সাপোর্ট দেবার সাথে সাথে তাদেরকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর সাথে কানেক্ট করে দেওয়াটাও খুব জরুরি। এইবার সেকেন্ড যে জায়গাটা আমার কাছে এই মুহূর্তে কারেন্ট সিনারিওতে একটু চ্যালেঞ্জিং মনে হয়, কারেন্ট বাজেটে আমরা দেখেছি ই কমার্স সেক্টরকে সোর্স ট্যাক্সের আওতায় আনা হয়েছে, যেটি নিয়ে আমি গত প্রায় 10-12 দিন বাজেটের পর এই ক্ষেত্রে আমি একটু অনুরোধ করব আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক রয়েছে, সাংবাদিকরা রয়েছেন, এখানে একটু ভয়েস রেজ করবার জন্য। কারণ আমাদের ই কমার্স সেক্টরের বা ইভ্যালি বা যাদের কথাই হচ্ছে তারা কিন্তু সংখ্যায় 1 থেকে 2%, ম্যাক্সিমাম 3%। এখানে টোটাল সেক্টরেই কিন্তু হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা 96 to 97%, এবং সেটার মধ্যে 26% কারেন্টলি নারী। এখানে এই যে তাদেরকে যে সোর্স ট্যাক্স মার্কেট প্লেস করে আমার মনে হচ্ছে সৌমিয়া আপা আপনি গাড়িতে আছেন দেয়া বোধহয় হবে, না? তাতে করে যেটা হবে অনলাইনে তাদের পণ্যের দামটা বেড়ে যাবে, তখন দেখা যাবে পণ্যের দামটা বেশি। আমার মনে হচ্ছে শ্রমিকা স্যার হ্যালো, গাড়িতে আছেন, যার কারণে জি, মাঝে মাঝে লাইনটা কেটে যাচ্ছে আমরা এখন আপনার কি আমার সবগুলো কথা কথা শোনা শুনতে পাচ্ছি। যাচ্ছে? সরি, এখন শোনা যাচ্ছে। জি,
আমি যে আগের কথাগুলো বলেছিলাম আমি ঠিক জানি না শোনা গেছে না, কিনা, আমি শেষ দিকে একটু প্রবলেম হয়েছে, শুরুতে আমরা খুব ভালো শুনেছি। আপনি আচ্ছা, যেহেতু প্রবলেম হচ্ছে, আপনি শেষ মোটামুটি শেষ পয়েন্টে দিকে আমি শেষ আরেকবার করে ফেলছেন। একটু রিপিট করছি। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমরা আজকে নারী উদ্যোক্তাদের কথা বলছি, এখানে অনলাইনে আমাদের এবার বাজেটে যেহেতু সোর্স ট্যাক্স এর কথা বলা হয়েছে, এবং এই নারী উদ্যোক্তারা কিন্তু সবচেয়ে বেশি সাফার করবে, এবং এখানে প্যারিশেবল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছে মার্কেট প্লেসে সেখানে কাজ করবে। তাতে করে কি হবে, সোর্স ট্যাক্স এর আওতায় আনতে হলে তাদের অনলাইনে পণ্যের দামটা ফিজিক্যাল স্টোরের থেকে অনেক বেশি হয়ে যাবে। তখন কিন্তু প্রাইসিং এর একটা জায়গায় তারা কিন্তু মার খাবে। তখন দেখা যাবে অনেক নারী উদ্যোক্তাদের মধ্যে রেজিস্ট্রেশনের যে বিষয়টি নিয়ে সরকার বারবারই বলছে, ভ্যাট রেজিস্ট্রেশন এবং টিআইএন রেজিস্ট্রেশন, সেই জায়গাগুলো থেকে সরে গিয়ে আবার ইনফর্মাল চ্যানেলে বিজনেস গুলো হবে। আমরা চাচ্ছি এই নারী উদ্যোক্তারা যেন একেবারে কমপ্লায়েন্ট থাকে। সেই কারণে আমরা মনে করি যে এই সোর্স ট্যাক্সটাকে আওতা বহির্ভূত করা হোক অন্তত 2024 পর্যন্ত। এই সেক্টরটা কিন্তু গ্রো করছে বলেই কিন্তু আজকে আমরা এই নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলছি, এবং অনেক এই সেক্টর কিন্তু অনেকখানি কমপ্লায়েন্সও হচ্ছে। কমপ্লায়েন্স করার জন্য আরো কিছুদিন সময় লাগবে এই উদ্যোক্তাদের টিকে থাকার জন্য। যখনই সে টিকে থাকবে এবং ব্যবসা করবে, তখন কিন্তু সে অনুপ্রাণিত হবে যে না, ঠিক আছে, আমাকে ট্রেডিশনাল ফরম্যাটে টিআইএন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন গুলোকে টাইমলি রিনিউ করা। যখনই সে রিনিউ করবে তখন কিন্তু সে অর্থনৈতিক অর্থাৎ ব্যাংকিং সাপোর্ট গুলো পাবে। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, এবং নারী উদ্যোক্তাদেরকে আমরা এই জায়গাতেও একটু কমপ্লায়েন্ট করতে চাই, আমরা তৈরি করতে চাই। এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে ক্যাপাসিটি বিল্ডিং একটা খুব কন্টিনিউয়াস প্রসেস হতে পারে। আমরা সেই ক্ষেত্রে যেটা করতে পারি, এবং আমার একটা অনুরোধ থাকবে যে পত্রিকা এবং এই সাংবাদিক আপনারা যারা আছেন এবং এই নারীদের যে ওয়ান্ডারফুল স্টোরিজ গুলো রয়েছে, এদের যারা এই কোভিড এর মধ্যে সাস্টেইন করে গেছে, তাদের গল্পগুলো আমরা মানুষের কাছে আরো বেশি তুলে ধরতে চাই। একজন নারী কিন্তু আরো 10 জন নারীকে অনুপ্রাণিত করে এটা, এবং শুধুমাত্র 10 জন নারীকে করে না, আরো 10 জন উদ্যোক্তাকেও করে। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে মেয়েদের টিকে থাকার এই গল্পগুলো কিন্তু আরো বেশি আমরা সামনে নিয়ে আসতে চাই, এবং এইটুকুই ছিল আমার বলার। আমি মনে করি যে আমাদের নারী উদ্যোক্তা আরো এই সেক্টরে বাড়বে, কারণ আমরা যে এগ্রিকালচার বেসড ইকোনমির যে স্বপ্নটা দেখছি, আমরা সিলভার লাইনটা দেখছি, সেখানে আমাদের নারী উদ্যোক্তাদের খুবই প্রয়োজন এই মুহূর্তে ডিজিটাল লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং মার্কেটিং লিটারেসি। এবং এটা যখন আমরা সমন্বয় করতে পারবো, তখন কিন্তু তাদের জন্য সবকিছু অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং তখন শুধু বাংলাদেশ মার্কেট না, মেবি দেখা যাবে গাইবান্ধায় বসে একটি মেয়ে কলকাতাতে বা ইন্ডিয়াতে বা দেশের বাইরে যে কোনো দেশে হয়তো তার পণ্য বিক্রি করতে পারবে। আমি আপাতত এইটুকুই বলছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং জয়িতা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। জয়িতা ফাউন্ডেশনের এই যে চমৎকার উদ্যোগগুলো রয়েছে, এবং তারাও কিন্তু খুব শীঘ্রই এই মেয়েদের এই প্যারিশেবল প্রোডাক্ট গুলো নিয়ে যে মেয়েরা কাজ করছে, তাদের যে সামনে যে ট্রেনিং গুলো করছে, সেগুলোরও আমি শুভকামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো মূল্যবান কথা বলেছেন, এবং গণমাধ্যমের প্রতি, মিডিয়ার প্রতি আপনার প্রত্যাশার কথাও বলেছেন। অবশ্যই আমরা নারীর ক্ষমতায়নের এই গল্পগুলোই বেশি বেশি করে প্রকাশ করতে চাই। এখানে আমি একটু আসতে চাচ্ছি শফি, আপনি যদি অনুমতি দেন। জি আপা, আপনাকে আমি দিচ্ছি। আমি বলেছি যে গণমাধ্যম অবশ্যই নারীর এই ক্ষমতায়নের গল্পগুলো বেশি বেশি করে বলতে চায়। এই যে আজকে আমরা প্রতীকীভাবে যে একজন নারী উদ্যোক্তাকে বগুড়া থেকে আজকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন নাইস আক্তার, তার প্রতিবেদন কিন্তু সমকালে আপনাদের সহযোগিতায় আমরা তাকে খুঁজে পেয়েছি, এবং তার প্রতিবেদন সমকালে ছাপা হয়েছে। আরো একজন নারীর প্রতিবেদনও ছাপা হয়েছে। এগুলো কিন্তু আমরা বারবার বলতে চাই, বারবার লিখতে চাই, এই কারণে যে আমরা মনে করি আসলে এই গল্পগুলোর মধ্যে দিয়ে আরো অনেকে অনুপ্রাণিত হবে। আমাদের নারীর ক্ষমতায়নের গল্প তো বৈশ্বিকভাবেও আলোচিত বাংলাদেশে, কিন্তু আমরা আমাদের বিবেচনায় আমরা দেখছি যে বিশেষ করে নারী, গ্রামীণ কৃষি নারী উদ্যোক্তা যারা, কৃষি নারী যারা আছেন, তারা কিন্তু এই ক্ষমতায়নের দৌড়ে এখনো পিছিয়ে আছেন। আমরা তাদেরকে এই ক্ষমতায়নের সামনে নিয়ে আসতে চাই।
আজকের আলোচনারও কিন্তু মূল উদ্দেশ্য সেটা। ফারাহ আপা, আপনি কি বলতে চাইছেন? জি, অনেক ধন্যবাদ। আমাকে আবার ওই লস এন্ড ড্যামেজের একটা ওয়ার্কশপ চলছে বিভিন্ন সচিবদের সঙ্গে, এবং ইয়েতে আমাকে ওখানে একটু আবার চলে যেতে হবে। আফরোজা আপার পারমিশন নিয়ে আমি যাব। তার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাচ্ছি। সৌমি কথার সঙ্গে আমি তো অবশ্যই একমত, এবং আমি সৌমি যে বলছিল যে বাংলাদেশে না বাংলাদেশের বাইরে, আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, আমি জানি না তুমি শুনতে পেয়েছো কিনা, যে আমাদের একজন নারী উদ্যোক্তা, উনি তুলসী চাষ করতেন, তারপর তুলসী চা তৈরি করেছিলেন। তার এই তুলসী চা কিন্তু নেপাল এমনকি দিল্লিতেও যেত। এটা আমি কিন্তু 2009-10 কথা বলছি। কিন্তু যেটা হয়েছে যে আমরা 21 জন নারী উদ্যোক্তা নিয়ে কাজ করতে করতে একটা পর্যায়ে পরে আমার প্রকল্পকে একটা লেভেলে নিয়ে ছেড়ে দিতে হয়েছে, এবং সেই প্রকল্পের আওতায় কিন্তু ছিল অনেক ধরনের পলিসি অ্যাডভোকেসি, যেমন ফাইন্যান্সিয়াল লিটারেসি। তারপরে আমরা আতিউর ভাইয়ের সঙ্গে লবিং করি। উনি যে ব্যাংকে যে গভর্নর থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকে নারী উদ্যোক্তাদের জন্য সে সুযোগ, তারা যেন লোন নিতে পারে, কোল্যাটারাল ফ্রি লোন নিতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেকগুলো কাজ করেছি। সমস্যাটা হচ্ছে যে আইন আসে, পলিসি আসে, তারপরে বাস্তবায়নের জায়গায় গিয়ে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে দিল ঠিকই যে এটা সহজ করে দিতে হবে নারীদেরকে উদ্যোক্তা হিসাবে সব ধরনের সুযোগ, কিন্তু যারা বাস্তবায়ন করে তাদের কোনো সেইভাবে চেষ্টাও নাই, বা তাদের ওই জায়গাটায় অ্যাকাউন্টেবিলিটিটাও একটু কম। বাট আমার আজকে সেটা বলার ইচ্ছা না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু অ্যাকশন এইডে নারী উদ্যোক্তাদের, নারী কৃষিদের নিয়ে কাজ করছি, তখন আমরা একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলাম যে মার্কেটের কতটা প্রয়োজন, এবং গ্রামীণ কৃষিতে নারী, গ্রামীণ অবস্থায় নারীদের সঙ্গে তো আমরা সেখানে কাজটা করেছি। আরেকটি জিনিস আমরা পাইলট হিসেবে করতে চেষ্টা করেছি, আমাদের একটা প্রজেক্ট আছে আউলি, যেখানে নারী কৃষকরা একেবারে অর্গানিক, তারা যা চাষবাস করে সেটাকে আমরা ঢাকায় নিয়ে এসে গুলশানে আমরা একটা প্রকল্প, একটা জায়গা নিয়ে সেটা ঢাকার নর্থের মেয়র ওপেন করেছে, অনেকে এটার সঙ্গে যুক্ত আছে। সেখানে চাল, ডাল, সর্ষের তেল, মধু, যা যে কোনো জিনিস যেটা আমাদের যে নারীদের সঙ্গে কাজ করি উদ্যোক্তাদের, তারা সেটা দেয়, সেটা নিয়ে আসে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি, এটার বয়স এখন 3 বছর হয়ে গেল, সেটা হলো যে মার্কেটের স্পেসটা করলাম, আমরা মার্কেট সেট করলাম, কালেকশন পয়েন্ট করলাম। গ্রামীণ এলাকায় এটা অনেক বেশি সহজ, কিন্তু তার বাইরে যেতে হলে ট্রান্সপোর্টটা কোথায়, কোল্ড স্টোরেজটা কোথায়, কেন যেগুলো খাওয়ার পণ্য, এডিবল প্রোডাক্ট, সেগুলো তো নষ্ট হয়ে যায়। এবং অনেকদিন ধরে আমার মনে হয় যে আমাদেরকে সবাই মিলে এবং আপনাদের মাধ্যমে যে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন যেটা প্রাইভেট সেক্টরে আছে, তাদেরকে এই নারী কৃষক বা এই যারা পণ্য উৎপাদন করছেন, বিক্রি করছেন, কি করে আমরা কাজ করতে পারি, এটা একটা জায়গা। সেকেন্ড হলো যে ট্রান্সপোর্ট। দেখেন বাংলাদেশের ট্রান্সপোর্টের যে মাফিয়া, সেখানে যে ট্রান্সপোর্টের যে লবি, সেখানে কোনো নারী উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, কৃষক কোনো মতেই কাজ করতে পারে না। সেই তার পণ্য নিয়ে পাঠাচ্ছে, টাকা দিয়ে পাঠাচ্ছে, না অমুক জায়গায় নামাবো, আমরা ওর থেকে এখানে নিব না, আমরা কালেকশন পয়েন্টে দিব না, আমরা স্টোরে দিব না। মানে বিশাল একটা নেটওয়ার্ক এবং একটা মাফিয়া আছে যারা এই নারী উদ্যোক্তা বা ছোট কৃষকদেরকে, মানে ক্ষুদ্র কৃষকদেরকে সহযোগিতা করে না। তো জয়িতা ফাউন্ডেশন এবং অন্যান্যদের মাধ্যমে এটা একটা, যদি যেমন ই কমার্স, ডিজিটাল কমার্স দরকার, ই কমার্স, ডিজিটাল কমার্স করলেও তো পণ্যটাকে পৌঁছে দিতে হবে। সেই পৌঁছে দেওয়ার জন্য আমরা যদি আবার পাঠাও বা ইভেলি বা যেটা একটু আগে সৌমি বলছিল, যে তাদেরও তো বাংলাদেশের রিচ 1%, বা ধরে নিলাম 5%, কিন্তু বাকি 95% তো নাই। তো জয়িতা ফাউন্ডেশনের জায়গা থেকে যদি একটু সরকারিভাবে বলা হয় যে একটা ট্রান্সপোর্টেশনও এটার সঙ্গে যুক্ত করে দেওয়া, একটা গাড়ি না, বাট একটা ট্রান্সপোর্টেশনের মডেল, যে এইভাবে কোল্ড স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টেশনের মডেল। এবং আপনি বলতে পারেন যে এতটা বিনিয়োগ কে করবে, এখানে আমরা প্রাইভেট সেক্টরকে আনতে পারি। আমরা পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপের কথা বলি,
সেখানে কেন পিপিপিএ দিয়ে না কেন বাংলাদেশে এখন সবাই সচেতন, সুস্থভাবে খেতে চায়, অর্গানিক খেতে চায়, পেস্টিসাইড ছাড়া খাওয়ার খেতে চায়। দেখেন আমের বাগানে এখন 6 মাস আগে গিয়ে মানুষ আমের বাগান কিনে রাখে যে ভাই এখানে তুমি পেস্টিসাইড দিও না, কৃষককে আগে দাম দিয়ে দেয়, তার মানে সচেতন তো আছে। তো তাহলে একটা হলো কোল্ড স্টোরেজ, আরেকটা হলো ট্রান্সপোর্ট। জয়িতা যদি একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে পারে, এখানে কিন্তু গাড়ি প্লাস নারী ড্রাইভার প্লাস নারী সিকিউরিটি পারসন এবং একটা মেকানিজম তৈরি হয়ে যাবে, যেটা আমরা এখন নেক্সট স্টেপে চাই। এবং ই কমার্স এবং ডিজিটাল কমার্সে আমরা অবশ্যই এমফেসিস দিব, কিন্তু সেই জিনিসটাকেও তো পৌঁছাই দিতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে। সেটা কিভাবে হবে সেটা যেন আমরা আগামীতে চিন্তা করি। এবং মিডিয়াতে যে গল্পগুলো আমরা বলি, আমার মনে হয় সেটার আমরা যদি সবাই মিলে চেম্বার গুলোতেও পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নেই। আপনার স্টোরিটা হয়তো যে আপনার সাবস্ক্রাইবার বা রিডার সে নিবে, কিন্তু টার্গেট করে যতগুলো চেম্বার আছে, সেটা ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, এফডিসিসিআই এবং এলাকা ভিত্তিক তাদেরকেও নিয়ে আসা এই আলোচনার মধ্যে, যে চেম্বার যদি এই নারীদের উদ্যোক্তাদের যদি তাদের সঙ্গে মেম্বারশিপ দেয়, তারা একটা ইনসেন্টিভ পাবে, তারাও এখানে একটা ভূমিকা রাখতে পারবে। কেন আমরা কৃষিকে ইন্ডাস্ট্রিজের বাইরে দেখলে তাহলে কিন্তু ওটা সেইভাবে বিনিয়োগ পাবে না বা ইনভেস্টমেন্ট পাবে না। তো আমি এইটা একটু বলতে চাচ্ছিলাম, এবং আফরোজা আপার কাছে যে আমরা যে উদাহরণগুলো আছে সেগুলোকে কি করে সামনে নিয়ে এসে আরো গল্প বলতে পারি। ঢাকা শহরে যে মানে মার্কেট গুলো, যেগুলো মার্কেট, সানডে মার্কেট, এটা নিয়েও কিন্তু আমরা কিন্তু মেয়রদের সঙ্গে কথা বলেছি, মেয়ররা তার কাউন্সিলরদেরকে বলে দিয়েছে, কিন্তু ওখানেও দখল নিয়ে ওখানেও মারামারি হয়, শেষ পর্যন্ত নারী উদ্যোক্তারা পিছিয়ে যায়, তারা ওই মারামারি বা ওই পলিটিক্স এর মধ্যে যেতে পারে না। তারপরে সানডে মার্কেটটা সেইভাবে হয়নি, কিন্তু আজকে থাইল্যান্ড ভাবে প্রসপারাস, যে সানডে মার্কেট করে রাস্তার উপরে মার্কেট করে, তো আমাদের এটা চিন্তা করতে হবে। আর লাস্ট আমার পয়েন্ট হলো যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা কি করে ব্যবসা করতে হয়, কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয়, এই সম্বন্ধে নারীরা জানে না, জানে তো নাই, তাদেরকে খুব ভয়ঙ্কর সব গল্প বলা হয়। এবং আমি নিজেও, আমাকে যদি কেউ বলতো আগে যে তুমি ট্রেড লাইসেন্স করতাম, তো ভয়েই যাব না, আরে বাপরে বাপ, এখানে কাকে ঘুষ দিতে হবে, এখানে কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, এটা যে একটা নর্মাল প্রসেসে হতে পারে, এটা আর 10টা রেজিস্ট্রেশনের মতো হতে পারে, এটা কিন্তু তাদের জানা নাই। সো আমরা যদি কিছু ভলেন্টিয়ার্স তৈরি করি, ফাইন্যান্সিয়াল লিটারেসি গ্রুপ, ভলেন্টিয়ার্স, ট্রেড লাইসেন্স, এনআইডি, আমাদের সবই কাগজপত্র আছে, কিন্তু আমরা জানি না এটাকে কিভাবে গুছিয়ে এনে ব্যবসায় যেতে পারবো। এটার যদি আগামী 1 বছর একটা উদ্যোগ নেয়, যেখানে এখন অনেক যুবরা চাকরি বাকরি ছাড়া আছে, তাদের মধ্যে যদি তাদেরকে আমরা যেমন প্যারামেডিক তৈরি করি, আমরা প্যারা ফাইন্যান্সিয়াল সাপোর্টার্স, ভলেন্টিয়ার্স যদি তৈরি করতে পারি, আমার মনে হয়, এবং তাদের টার্গেট হবে ক্ষুদ্র নারী ব্যবসায়ীদেরকে সাহায্য করা, এমনকি দরকার হলে পুরুষরাও যদি এই সুযোগটা নিতে পারেন, সবাই জানে না কোথায় গেলে কার কাছ থেকে কাগজপত্র কি আনতে হয় না আনতে হয়, এই জিনিসটা। সো এটা ফাইন্যান্সিয়াল লিটারেসি, বিজনেস রেজিস্ট্রেশনের লিটারেসি বলেন, এই জায়গাগুলো মার্কেট অ্যানালিসিস ছোট ছোট করে, অনেক বড় বড় দরকার নেই, করে যদি আমরা একটা ভলেন্টিয়ার, একটা কিওস্কের মধ্যে একটা জায়গা করে দেন, যেখানে সপ্তাহে একদিন এই বিষয়ে আলোচনা হবে। মিস ইনফরমেশন, রং ইনফরমেশনের কারণেও কিন্তু নারী উদ্যোক্তারা ব্যাংকে যায় না, উদ্যোগ নেয় না, ভয় পায়। আমরাই যেতে চাই না, আমরা এত এক্সপোজ, এত কিছু করছি, কিন্তু যখন আমাকে যদি কেউ বলে ব্যবসা করে, বাপরে বাপ, এ তো আমার হবে না, আমাকে দিয়ে কোথায় পাবো ট্রেড লাইসেন্স, কোথায় পাবো ব্যাংকের কাগজপত্র, কার কাছে যাব, কি করবো জানি না, তাহলে বুঝেন কি অবস্থা। তো এটা আমার একটা অনুরোধ থাকলো আপনার কাছে। হয়তো সবকিছু জয়িতা ফাউন্ডেশন করবে না, কিন্তু আমরা আপনাকে একটা মাধ্যম হিসেবে চিন্তা করছি, আপনার সঙ্গে আমরা একসঙ্গে গিয়ে, কেন আমাদের এই নারী উদ্যোক্তারা পার্লামেন্টে গেছে, স্পিকারের কাছে গিয়ে বলেছে আনপেড কেয়ার ওয়ার্ককে স্বীকৃতি দিতে, ডেপুটি স্পিকারকে বলেছে এবং প্ল্যানিং মিনিস্টারকে বলেছে। সো পাশাপাশি অনেকগুলো কাজ হচ্ছে, সবগুলোই আমরা এক সুতায় বেঁধে আমার মনে হয় নারীদের জন্য আমরা একটা বড় পরিবর্তন আনতে পারবো।
অনেক ধন্যবাদ আমাকে শুনতে দেওয়ার জন্য। আপা আপনার কথা 10 মিনিট শুনে তারপরে আমি চলে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি কি এখন মানে সুযোগ পাবো কথা বলার? জি জি, অবশ্যই অবশ্যই। আপনার আপনার কাছে প্রত্যাশার কথা সবগুলো ফারাহ আপা নিজে বলে ফেলেছেন, এই জন্য আমি আর কিছু বলছি না, আপনি শুধু রেসপন্স দেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, এখন কথা বলছেন। আপা আনমিউট করে কথা বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করতে হবে। ওকে, শোনা যাচ্ছে এখন? জি জি জি, এখন ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আফরোজা খান, এমডি জয়িতা ফাউন্ডেশন। আমি খুব সম্মানিত বোধ করছি আজকে আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। জয়িতা ফাউন্ডেশনকে মানে একটা নারীর ক্ষমতায়নের একটা সম্ভাবনাময় জায়গা হিসেবে চিহ্নিত করার জন্য। তো আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদের, যে এই যে আজকে এগুলো কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই স্বপ্নটি দেখেছিলেন 2011 সনে, যখন জয়িতা উনি তৈরি করেন। ফাউন্ডেশনটা পরে তৈরি হয়েছে, এবং তখনই ওনার মেইন কিন্তু ভিশন ছিল যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। তার প্রেক্ষিতেই পরবর্তীতে ফাউন্ডেশন তৈরি হয়েছে এবং ফাউন্ডেশন থেকে কার্যক্রম শুরু হয়েছে। আমি এখানে জয়েন করেছি প্রায় 1.5 বছর মতন হবে। তার মধ্যে তো কোভিড-এ চলে যাচ্ছে অনেক সময়। আমি আপ্রাণ চেষ্টা করছি এখানে কাজ করার জন্য। আপনাদের আমি জানি যে অনেকের প্রত্যাশা অনুযায়ী জয়িতার কার্যক্রমগুলো যায়নি। তবে যেখানে নাইস আক্তারের কথা শুনলাম শুরুতেই, তার কথাতেই মানে যে প্রত্যয়, যে কনফিডেন্স আমি দেখেছি, যেটা আসলেও মানে খুবই ভালো লাগলো দেখে। আমরা আমাদের প্রজেক্ট থেকে শুনেছেন যে 28,000 উদ্যোক্তা তৈরির আছে। তো সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছি অলরেডি, যে জয়িতাতে রেজিস্টার্ড হয়ে তারপরে আমরা তাদের সাথে কাজ করব। আপাতত জয়িতা ফাউন্ডেশন তৈরি হওয়ার পরে মেইনলি 3টা সেক্টরে কাজ করছে। ফ্যাশন প্রোডাক্টসে আছে, ক্রাফটস আছে, ফুডে আছে। তবে যেই কথাটি বলেছেন যে নারী মানেই যে শুধু কাঁথা সেলাই করবে, এই জিনিসটা আমিও পছন্দ করি না। যে নারীদের বিচরণ সর্বত্র থাকবে, সবকিছু করতে পারে আমাদের নারীরা। এবং আজকে যে বিষয়টা এসছে, আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ, এবং কৃষিতে নারীর অবদান অনেক। এবং সেই কথাটা আরেকজন বক্তা আগে বলে গেছেন যে এটা কিন্তু এতটা স্বীকৃত না, এত রিকগনাইজ না, এটা জাস্ট ডোমেস্টিক লেবার হিসেবেই তারা এটা করে থাকেন। আজকে যে ইয়েতে এসছে, যে তাদেরকে পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তার কিন্তু একটা আলাদা আইডেন্টিটি তৈরি হতে পারে, তার অর্থনৈতিক ক্ষমতায়নটা হতে পারে। সেই জন্য আমার খুব ভালো লাগছে যে এই জায়গাটাতে অ্যাকশন এইডের সাথে কৃষিতে যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে গ্রাম পর্যায়ে যে নারী গোষ্ঠী আছে, তাদের সামনে একটা সুযোগ সৃষ্টি করার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটার জন্য আমরা জয়িতা ফাউন্ডেশন থেকে খুবই উৎসাহী কাজ করার জন্য। আমাদের হাতে আপাতত যে কাজগুলো আছে সেটার মধ্যে আমি, সুমি আপু অলরেডি বলেছেন, আমরা জয়িতা একটা প্ল্যাটফর্ম, আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখানে জয়িতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে নারীরা সংযুক্ত হয়ে তাদের প্রোডাক্ট অনলাইনে সেল করতে পারবে। এটা এক্সশপের সাথে A2 এর সাথে জয়েন্টলি আমরা তৈরি করেছি। আরেকটা জায়গা যেটা তৈরি হয়েছে আমাদের ভবিষ্যতে কাজ করার, সেটা হচ্ছে আমাদের প্রকল্প পরিচালক যিনি কথা বলেছেন, সেই প্রকল্প থেকে আমাদের একটা স্কোপ আছে জয়িতা একটা ডিপার্টমেন্ট স্টোর করার। এবং আমাদের ইচ্ছা আছে যে সারা বাংলাদেশের যত নারী উদ্যোক্তা আছে, এখানে সাপ্লায়ার হবে শুধুমাত্র নারীরা। তাদের যার যে ধরনের প্রোডাক্ট আছে সেইগুলো তারা আমাদের এখানে সাপ্লাই করবেন, আমরা সেটাকে ওইখানে বিক্রয় করার একটা স্কোপ তৈরি করব। তবে এখানে প্রশ্ন আছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা, যেটা ফারাহ আপা বলছিলেন যে এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ আছে, এইটা আমরা কি করে সমস্যাটা সমাধান করতে পারি সেটা দেখব। আমরা জয়িতা ডিপার্টমেন্ট স্টোরটা খুব শিগগিরই চালু করতে যাচ্ছি, আর জয়িতা প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে অলরেডি। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে প্রণোদনা নিয়ে কথা হচ্ছিল। ফার্স্ট প্যাকেজে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকা দিয়েছিলেন ব্যাংকের মাধ্যমে, যেগুলো আমরা শুনে থাকি যে জয়িতারা বা নারী উদ্যোক্তারা ঠিকভাবে সেগুলো পাননি। এর পরবর্তীতে কিন্তু আরো 15,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদের। তার মধ্যে আমরা কয়েকটা ফাউন্ডেশন আছি, জয়িতা ফাউন্ডেশনও সেখানে 50 কোটি টাকা পেয়েছে ক্ষুদ্র ঋণ হিসেবে।
তো সেই জায়গা থেকে আমার হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক নারী যারা আছেন তারা যাতে ঋণটা পায়, কিন্তু আমি ব্যাংকের সাথে কথা বলতে গিয়ে দেখলাম যে এই জায়গাটাতে একটু সমস্যা রয়ে গেছে, যে তারা তাদের যে এস্টাবলিশ যে আছে, যারা উদ্যোক্তা আছেন তাদের কাছেই বিনিয়োগ করতে চান, তাদের কাছ থেকে যেহেতু মানে এনশিওর তাদের লোন রিকভারিটা। তো গতকালও আমার তাদের সাথে মিটিং হচ্ছিল, আমি এই বিষয়ে কথা বলছিলাম যে আমার উদ্দেশ্যটা অন্য, সেই জায়গাটাতে ওনাদের একটু রিজার্ভেশন আছে। তো আমার মাথায় যে ভাবনাটা আছে, অ্যাকশন এইডের যারা প্রতিনিধি আমার সাথে আগে কথা হয়েছে, যদি আমরা এভাবে করতে পারি, আমি ব্যাংকের সাথেও কথা বলেছি যে আমি জানি যে যেমন এই যে নাইস আক্তার উনিও বললেন যে নারীরা ব্যাংকে গেলে তাদের ঋণটা পান না, ইন্ডিভিজুয়ালি যখন তারা মুভ করেন তখন কিন্তু ব্যাংকের থেকে অত বেশি সহযোগিতা পান না। সেই জায়গাটাতে আমি গতকালও ওনাদের বলেছি, আমি আপনাদের সাথে কথা না বলেই যে এরকম একটা সম্ভাবনা তৈরি করা যায় কিনা, যে অ্যাকশন এইড যদি কোনো একটা গ্রুপ তৈরি করে, ক্লাস্টার তৈরি করে ওই নারীদের পক্ষে আমাদের সাথে আসেন এবং ব্যাংকের সাথে আমরা ওইভাবে করে করি যে ইন্ডিভিজুয়াল না গিয়ে গ্রুপ করে বা ক্লাস্টার করে যদি অ্যাকশন এইডের মাধ্যমে আমরা লোনগুলো, ক্ষুদ্র ঋণগুলো তাদেরকে দিতে পারি এবং আপনাদের মাধ্যমে আবার লোন রিকভারি কাজটা করে আমরা ব্যাংকে যেতে পারি। আমি জানি না এটা সম্ভব কিনা। তাহলে এছাড়া মানে ব্যাংকের মাধ্যমে আমি দেখছি যে একদমই প্রান্তিক পর্যায়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আমার চেষ্টা থাকবে, তবু আমি রিকোয়েস্ট করবো এটা যে এই কাজটা আমরা একসাথে করতে পারি কিনা, তাহলে আমাদের যে ক্ষুদ্র ঋণটা আমাদের হাতে আসবে, আমি চাচ্ছি যে এই কৃষক নারী যারা আছেন তাদের কাছে ঋণটা যাক, তাদের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগুক, মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হোক। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যখন 2011 সনের 16ই নভেম্বর জয়িতার প্রতিষ্ঠা করেন, উদ্বোধন করেন, তখন ওনার একটা স্বপ্ন ছিল, সেদিন উনি ডিক্লেয়ার করেছিলেন যে জয়িতা আজকে যেটা আমি উদ্বোধন করলাম সেটা পরবর্তীতে উপজেলা, জেলা এবং ডিভিশনাল লেভেলেও সেটাকে বিস্তার বিস্তার ঘটবে। তো এখন যখন মার্কেট প্লেসের কথা হচ্ছে, আমি আজকে এখানে যদিও আমার কাছে যে লিস্ট ছিল সেখানে আমি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির রিপ্রেজেন্টেশন দেখছিলাম, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি না। এই জায়গায় মনে হয় ওনাদেরও একটু থাকার ছিল যে আমরা যদি সবাই একসাথে করে এরকম একটা মার্কেট প্লেস তৈরি করতে পারি। জয়িতার কিন্তু একটা ম্যান্ডেটও আছে ওখানে উপজেলা লেভেলে জয়িতার আউটলেট তৈরি করা বা মার্কেট প্লেস তৈরি করা, সেই জায়গাটাতে আমরা একসাথে কাজ করার অনেক স্কোপ আছে আমাদের। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে যদি আমরা একসাথে কাজ করতে পারি সেই সম্ভাবনাটা রয়ে গেছে। লোকাল গভর্নমেন্ট এবং অ্যাকশন এইডের কাছে আমি সেই সহযোগিতাটা চাই যে আমরা যদি একসাথে পারি তাহলে আমরা কাজ করতে পারবো। এবং ফারাহ আপা যে কথাটা বললেন যে প্যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সিস্টেম, এটা কিন্তু কোনো নারী উদ্যোক্তাই ইচ্ছে করলে এই সাপোর্ট সিস্টেমটা তৈরি করতে পারেন। তার জন্যই কিন্তু এটা একটা উদ্যোগ হতে পারে যে অন্য নারীদের সাপোর্ট করার জন্য উনি আমরা সেটাও চেষ্টা করব যে কোনো নারী যদি নিজে চান উনি কিন্তু নিজেই এই সাপোর্ট সিস্টেমটা তৈরি করতে পারেন, একটা মিনিমাম ফিজ নিয়ে কিন্তু উনি এই সার্ভিসটা কাউকে দিতে পারেন। আর ওই যে মার্কেটিং স্ট্র্যাটেজির কথা, ডিমান্ড সাপ্লাইয়ের কথা উনি বলেছেন, আমরা এগুলোর উপরে কাজ করছি। আমি আশা করছি যে কিছুদিনের মধ্যে এগুলো ভিজিবল হবে এবং আপনাদের আমি অনুরোধ জানাবো যে এগুলো আমাদের যে রাপা প্লাজায় যে দুটো ফ্লোর আছে সেগুলো ভিজিট করার জন্য। আমরা সেগুলোকে রিনোভেট করেছি, প্রোডাক্ট ডেভেলপমেন্টে প্রচুর কাজ করছি। আমি এই মিটিংটাতে জয়েন করার আগে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ট্রেনিং এ ছিলাম, সেখানে আমরা তাদেরকে তৈরি করছি যে কিভাবে নিজস্ব প্রোডাক্ট ডেভেলপ করবে এবং বাধ্যতামূলক ভাবে যে কটা করে প্রোডাক্ট নিজেরা নতুন আনবেন মার্কেটে, সেগুলো নিয়ে কাজ করছি আমরা। আমাদের একটা ফুড কোর্ট ছিল, খুবই মানে নিম্নমানের ছিল সেটা বলবো আমি। এখন আমি আশা করছি এটা উদ্বোধন আমরা এই জুনে করতে পারবো বা জুলাই ফার্স্ট উইকে। আমি সবাইকে আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি এবং আমি বলবো এটাতে আমরা যারা ফুড তৈরি করবে তাদের এবং এনভায়রনমেন্টটাকে খুবই মানে ক্রেতা আকৃষ্ট হয় এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। এবং এখানে বাংলা খাবার, সবই বাংলা খাবার হবে, বাংলার ঐতিহ্যবাহী যে সমস্ত খাবার আছে, আঞ্চলিক খাবার আছে, বাংলার যে সমস্ত স্ন্যাক্স আছে, মিঠাই মন্ডা আছে, সেগুলো সব সমাবেশ এখানে থাকবে। আমি আপনাদের আমন্ত্রণ জানাবো। একটু বলতে পারি এখানে আপনার কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, এই ফুড কোর্টটা নারীদের জন্য,
Of course. নারীরা না, নারীদের জন্য এই ফুড কোর্টে আসতে হলে নারী তার স্বামীকে, তার ভাইকে, তার ছেলেকে বা তার বন্ধুকে বা তার কলিগকে আনতে পারবে। ইট উইল বি ফর উইমেন এবং Okay. তারা এন্ট্রি টু দ্য ফুড কোর্ট। নাহলে যেটা হয় যে এটা ম্যানেজমেন্ট রাফ হয়ে যায় এবং অনেক ধরনের এলিমেন্টস আছে। সো আপনার ফুড কোর্টে আসতে হবে, কিন্তু নারী বান্ধবী, নারী মা, নারী বোন, নারী মেয়ে, নারী কলিগ, তার থ্রুতে আসতে হবে একটা। তাহলে যেটা হবে যে নারীরা অন্তত একটা স্পেস পাবে যেখানে তারা মন খুলে আড্ডা দিতে পারবে, খেতে পারবেন, ভয় থাকবে না যে আমি যে কোনো সময় এখানে আমি জয়তে গিয়ে এই ক্যাফেতে খেতে পারি। আমি আপনি দেখেন আপনাদেরকে- শুধু ধানমন্ডিতে আপনার কত লাখ পপুলেশন, আপনি যদি শুধু ডিক্লেয়ার করেন যে এটার এন্ট্রি হলো only when there is a woman that brings you, আপনার বসার জায়গা থাকবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কনফিডেন্সটা থাকলে যে আমি এখানে থ্যাংক ইউ গেলে আপা। সেফ এবং এখানে যারা বিজনেস করবেন সবাই নারী এবং তাদের কর্মী যারা বিজনেস সবাই এন্ড নারী। কাস্টমার্স, বিজনেস হ্যাঁ। এন্ড কাস্টমার্স। থ্যাংক ইউ। তারপরে তারা নিয়ে আসবে, আমি আমার ভাইকে নিয়ে যাব, আমার ছেলেকে নিয়ে যাব, আমার কলিগকে নিয়ে যাব, কিন্তু ভেরি গুড, এন্ট্রিটা ভেরি থ্রু উইমেন। আপনাদেরকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি আপা আপনাকে, যখন আপনি ভিজিট করতে চান আমাকে প্লিজ জানাবেন আপনি, আমি সহ আপনাকে নিয়ে ভিজিট করব এবং এখানে প্যানেল যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু এইটুকু বলতে চাই যে জয়িতার চেঞ্জ এসছে, আপনারা যখন নেক্সট টাইম ভিজিট করবেন সেটার আমি আশা করছি যে সেটার প্রমাণটা পাবেন। তবে আমি খুবই আশাবাদী যে আমাদেরকে যে আপনারা আপনাদের মানে একসাথে কাজ করার জন্য যে আমাদেরকে আপনারা যোগ্য মনে করেছেন যে একসাথে আমরা কাজ করতে পারি, সেজন্য আমরা খুবই গর্বিত। আমি খুবই এক্সাইটেড যে এই কাজ করার সুযোগটা পাওয়ার জন্য। আমি চাই যে একসাথে আমরা কাজ করতে চাই, সবাই একসাথে কাজ করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেভাবে চিন্তা করেন নারীদের জন্য, নারীর উন্নয়নের জন্য, আমরা যদি সেখানে যারা সুবিধা বঞ্চিত সেই নারীদের পাশে দাঁড়াতে পারি, আমাদের যেমন আত্মতুষ্টির একটা ব্যাপার আছে, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন ওনার স্বপ্নকেও বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের রয়েছে। আমরা সেই পথেও আমরা কাজ করতে চাই একসাথে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপা। ইমরান ভাই আমার আরেকটা মনে হয় যে ছবি কি আমাদের- উঠাবেন? ইমরান ভাই একটা ছবি, আরেকটা ছবি। আগে বোধহয় স্যার ছিলেন না, এমডি স্যার মনে হয় ছিলেন নাকি? একটা ছবি কি আরেকটা উঠানো যায় কিনা? ছবি ভাই নিয়ে নিচ্ছি। না, ছবি এর মধ্যে নিয়ে নেবে, আমরা কথা বলতে আচ্ছা। বলতে নিয়ে নেবে। জি 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 তো sure, আমরা sure. আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে কথাগুলো আমরা বলেছি, কারো একার পক্ষে কিন্তু এই জায়গাটা অর্জন করা সম্ভব না। এখানে দাতা সংস্থা আছে, বিদেশি সাহায্যকারী সংস্থা আছে, আমাদের যারা বিভিন্ন অর্গানাইজেশন তারা আছেন, সরকার আছে, সরকারি ফাউন্ডেশন আছে, আমরা গণমাধ্যম তারাও আছি, বিজনেস উদ্যোক্তা যারা আছেন তারা সবাই মিলে কিন্তু নারীদের জন্য এই জায়গাটি আমাদের তৈরি করতে হবে। এটা আমি মনে করি যে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা সবাই মিলে যদি দেশটাকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের এটা করতে হবে। আমাদের নারীর ক্ষমতায়নের অনেক গল্প আমাদের বৈশ্বিকভাবে ছড়িয়ে আছে, কিন্তু আমাদের গ্রামীণ কৃষি নারীদের অগ্রগতি কিন্তু এখনো অনেকটাই কম। সেই কৃষি নারীদের আমরা আরো সামনে এগিয়ে নিয়ে আসতে চাই। তো ফারাহ আপা আসলে চাচ্ছিলেন চলে যেতে, যেহেতু যান নাই, আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন, আমি তাকে আহ্বান জানাবো যে সভাপতির যাই নাই না, আপার কথা শুনে আর আপনাদের সবার কথা শুনে সো এক্সাইটেড, যেতে পারি নাই, কিন্তু ওখানে গিয়ে আবার বকা খেতে হবে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় যে আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে থেকে অনেক ইন্সপায়ারিং, অনেকটা উৎসাহ নিয়ে যাচ্ছি, কেন আমরা নাই চাপার কথা শুনেছি এবং অন্যান্য উদাহরণও শুনেছি। সো এখন যেটা হলো যে এই যে উৎসাহের জায়গাটা, এই যে যেগুলো এতদিনের অর্জন হয়েছে এটাকে সামনে নিয়ে যেতে হবে এবং আমরা পিছের দিকে তাকাতে চাচ্ছি না। সমস্যা আছে, কিন্তু সমস্যার অতিক্রম করে, সমস্যাকে ঠেলে যুদ্ধ করে যেভাবে এরা দাঁড়িয়েছে, আমি তো প্রতিদিন মনে করি অনেক কিছু। তাহলে আমরা এখান থেকে কি নিয়ে যাচ্ছি? আমরা জয়িতা ফাউন্ডেশনে যে কাজ করছে সেখানে আমরা সবাই যুক্ত হতে চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের যেই চাওয়াগুলো ছিল অ্যাডভোকেসি লবিং এর জায়গা থেকে, যে ই কমার্স, ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা আসলে বাংলাদেশে কিন্তু অনেকগুলো পাশাপাশি প্রকল্প এবং ইনিশিয়েটিভ, উদ্যোগ আছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করে, একটা ওয়ার্ল্ড ব্যাংক করে, একটা ইউএন উইমেন করছে, ইউএনডিপি করছে। একটু আমার অনুরোধ থাকবে ইউএন এজেন্সি গুলোকে এবং ব্যাংক আন্তর্জাতিক, যে আপনারা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে আপনারা কারা কি করছেন, তাহলে আমরা এটাকে একটা ম্যাপিং করে এক জায়গায় নিয়ে আমরা উদ্যোগগুলো নিতে পারবো। এক, দ্বিতীয়ত হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, তারপরে বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করতে হয়, রিস্ক অ্যানালিসিস, কেন এখন ক্লাইমেটের বিষয়টা আসছে, দুর্যোগের বিষয়টা আসছে, সবগুলোকে মাথায় নিয়ে আমরা যদি কাজ করতে পারি। এটা তো ধরেন উৎপাদনের জায়গায় বা পণ্য তৈরি করার জায়গায়, কিন্তু আবার মার্কেটের জায়গাটায় সেইভাবেই জোর দিতে হবে এবং এটা নারী বান্ধব হতে হবে। নারী বান্ধব না হলে নারী কিন্তু শুধু উৎপাদন করবে না, নারী কিন্তু ক্রেতাও। তার কিন্তু ক্রয় করার যে ক্ষমতাটা, যদি কেউ ব্যবসা করে সে নিজে বুঝবে যে একটা নারীর যে ক্রয় করার ক্ষমতা, সেটাকেও তাকে তার পণ্য বিক্রি করার জন্য বা তার সার্ভিস বিক্রি করার জন্য প্রয়োজন। তো সে এখন থেকে আমাদেরকে ওই পজিটিভ ইমেজটা পাঠাতে হবে যে নারীকে সম্মান দিয়ে, ক্রেতা হিসাবে সম্মান দিয়ে, তার জন্যে তার কি প্রয়োজন সেই জিনিসগুলো চিন্তা করে তৈরি করে তার জায়গায় নিয়ে যেতে হবে। এবং আমি জানি না কতটুকু সম্ভব হবে, কিন্তু আমরা প্রাইভেট সেক্টরের সঙ্গে যদি অ্যাডভোকেসি করি যে নারী উদ্যোক্তাদের জন্য ট্রান্সপোর্টেশন, মার্কেটে অ্যাক্সেস দেওয়ার জন্য, প্লাস কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা অন্যান্য যে এই জায়গাটাও যদি আমরা করি, সেটা একসঙ্গে করতে পারি। জয়িতা এবং যে নারী উদ্যোক্তারা আছে, আমরা তো আছি, কিন্তু আমরা যেহেতু নিজেরা ডাইরেক্টলি ব্যবসা করি না, আমরা ফ্যাসিলিটেট করি, সাপোর্ট করি। এবং আপনারা টেকনোলজির কথা আছে, অনেক আগেই বাংলাদেশ কিন্তু মোবাইল দিয়ে নারী কৃষককে সহযোগিতা করতো। একটি নারীর হাতে একটা মোবাইল দিয়ে সে কিন্তু কৃষি পণ্যের দাম তার এলাকায় এই জিনিসগুলো করতো। তো আমাদের একটা হিস্ট্রি আছে, এমন না যে বাংলাদেশে হয়নি। এগুলোকে সামনে নিয়ে আসা, তুলে নিয়ে আসা, আর যেই মেসেজগুলো যাবে সেগুলো যেন সহজ হয় কৃষিদের জন্য, নারীর জন্য। এবং এই জায়গাটাও আমাদের একটু কাজ করতে হবে। আমরা আশা করব যে মিডিয়া আমাদের পাশে থেকে এই তাদের গল্পগুলো নিয়ে আসবে। নারী সারাক্ষণ যে বেচারা এবং ভিকটিম একেবারেই না, তার যে এজেন্সি আছে, তার বলার যে ক্ষমতা আছে, করার ক্ষমতা আছে, এবং দেশে যে সে অবদান রাখছে সেই জায়গাটা দেখানো। এবং আমরা অনেক সময় অর্থনীতিবিদরা আলাপ করেন যে লেবার মার্কেটে কতজন নারী আসছে, সেটা যেমন করছেন, এন্টারপ্রেনারশিপে, বিজনেসে, ইন্ডাস্ট্রিতে কতজন নারী আসছে, এগুলো যদি আপনারা মাঝে মাঝে তুলে নিয়ে আসেন আপনাদের মিডিয়ার গল্পের মধ্যে দিয়ে, লেখালেখি, ফিচারের মধ্যে থেকে, দিস উইল অলসো বি ভেরি এনকারেজিং। আর এখন ছোট উদ্যোক্তা, ই কমার্স, এটাই হলো এখনকার বাস্তবতা, এইভাবেই আগাতে হবে। বড় বিজনেসেস কোভিড এর মধ্যে একভাবে সাকসেসফুল হচ্ছে, আবার আরেকভাবে সাফার করছে। আমরা চেষ্টা করি যে ছোট এবং মধ্যম যে উদ্যোক্তা আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ফ্যাসিলিটেট করা। যেহেতু সরকারের পলিসি আছে, যেহেতু বাজেটে অ্যালোকেশন আছে, এই তথ্যগুলো যেন আমরা সবাই পৌঁছে দিই। এবং যেন ওই যেটা আফরোজা আপা বলছিলেন যে আমরা ক্লাস্টার করে বা গ্রুপ করে, আমরা অনেক চেষ্টা করেছিলাম যে নারী উদ্যোক্তাদের একটা কোঅপারেটিভ করা বা একটা অ্যালায়েন্স করা। ওই দিনের শেষে গিয়ে ওটা ওই যে এখনো ওই কালচারটাও নাই, বা তাদের ওই কাগজপত্রের জায়গায় তারা সাফার করে। তারপরেও আমরা আবার শুরু করি এখন 2021-22-এ দাঁড়িয়ে যে গ্রুপ হিসাবে তারা যে এইগুলো, এবং এটা ডিমান্ড করার আগে ইনফরমেশনটা দিতে হবে, মিস ইনফরমেশন না, কারেক্ট ইনফরমেশন দিতে হবে। আর যারা ওই সাইডে আছেন, যারা এই সার্ভিসটা দিবেন, জেন্ডার রেসপন্সিভ সার্ভিস, পাবলিক সার্ভিস, তো কেন দেবে না নারীদেরকে? নারীরা যে কেন ব্যাংকের থেকে সুযোগ সুবিধা পাবে না? ওনাদের কষ্ট হয়, তাদের কষ্ট থেকে বের করতে হবে, তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে। যে বাংলাদেশ ব্যাংকে বলা আছে, সরকারের বলা আছে, কোল্যাটারাল ফ্রি লোন দেওয়ার কথা বলা আছে, ইজি লোন দেওয়া আছে, এগুলো কেন বাস্তবায়ন হবে না? ইনফ্যাক্ট এই টাকাগুলো পড়ে থাকে। তো আমরা দেখতে চাই যে প্রোঅ্যাক্টিভলি নারীরা এই জায়গায় যাবে, আমরা সবাই মিলে তাদেরকে ইনফরমেশন দিব, তাদের আস্থার জায়গাটায় কাজ করব। তাদের যে নাই চাপার মতন যারা আছেন, যে তারা তো অলরেডি করে দেখিয়ে দিয়েছেন, ওনারা বলতে পারবে না যে না আফরোজা আপা, ফারা আপা শহরে থাকেন, ওনারা অনেক সুযোগ পান, বা মেজাবিন বা ডেভেলপার সুযোগ পান না, ওনাদের নিজেদেরই মানুষরা এই কাজগুলো করে দেখিয়েছেন। তো সেই জায়গাটায় আমরা যেতে চাই। আর সমকাল আমাদের সঙ্গে সবসময় আছে, আমরাও তাদের সঙ্গে পার্টনারশিপে কাজগুলো করছি।
এটা আমাদের সামনে নিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম। আর আমি আগেই বলেছিলাম যে নেদারল্যান্ড এমবাসি আমাদের উপরে আস্থা রেখে সাহায্য করেছে। আমরা কখনোই ভাবছি না যে একটা প্রকল্প বছরের পর বছর চলবে, কিন্তু এর পরে যেখানে যাচ্ছে সেখানে তারা একটা ভূমিকা রাখতে অবশ্যই পারে। আমরা আশা করব যে নেদারল্যান্ড এমবাসি তাদের ইনভেস্টমেন্টকে পজিটিভলি চিন্তা করে দেখবে যে কতটা অ্যাচিভমেন্ট হয়েছে, এবং এই ইনভেস্টমেন্টের পরে নেক্সট ইনভেস্টমেন্টের জায়গায় তারা যেন কাজ করতে পারে, এবং তারাও কিন্তু মার্কেট খুলে দিতে পারে। তারাও কিন্তু তাদের দেশে বিভিন্ন জায়গায় এই বাংলাদেশে পণ্য নিয়ে যেতে পারে। আমাদের যে চ্যানেলগুলো আছে সেগুলো বড় বড় কোম্পানির জন্য, ছোট ছোট এবং মধ্যম সাইজের যে উদ্যোক্তা তাদের জন্যও তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা করতে পারে। সো অনেক কিছু, অনেক এক্সপেকটেশন, অনেক চিন্তা ভাবনা, অনেক এক্সাইটমেন্ট। তো আমি এখানেই শেষ করি, বাট আপনাদের সবাইকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা খুব শিগগিরই ইয়েতে যাব, জয়তার ক্যাফেতে যাব খেতে আর ফাউন্ডেশন ঘুরতে। ব্যাক টু ইউ শফি ভাই। আর কিছু বলার নাই, আজকের মতো শেষ কথা। আমাদের বলে যেতে হবে, অবশ্যই যেতে হবে, এবং আমরা সবাই মিলে এগিয়ে যাব। মিডিয়ার যে রোল আছে সেটা অবশ্যই আমি কথা দিচ্ছি, সেটা আমরা পালন করব, এবং আপনাদের সবার সহযোগিতা লাগবে। এই যে গল্পগুলো কিন্তু মাঠ পর্যায় থেকে যখন আসবে, আপনাদের কাছেও আসে অনেক গল্প, আমরা জানি। সেই গল্পগুলো আমাদেরকে জানাবেন। তো এতক্ষণ আমরা অনেক কথা বলেছি, সবাই সবার কথা শুনেছি, সহযোগিতা করেছি। আমি সঞ্চালক হিসেবে বলেছিলাম যে শুধু সুতো দিয়ে একটি মালা বাঁধার চেষ্টা করব। মালাটি ভালোই বাঁধা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। অনেক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এটা আমাদের অনলাইনে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, এবং সমকালের পাতায় প্রিন্টেডও হবে। আমি মনে করি যে আফরোজাপাড়া এখান থেকে অনেক ভবিষ্যৎ কর্মপন্থা, কর্মপরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়াল পাবেন। তো সেই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ এবং করোনাকালে নিরাপদে থাকুন।